গুড। আচ্ছা, আমরা আহ, আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা অপটিক্স এর একটা ওভারভিউ নেব এবং অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এর রেলেভেন্সটা একটু দেখব। আমি এখানে তিনটে ছবি একটু ইচ্ছে করেই জয়েন করেছি, মানে ইয়ে অ্যাড করেছি। তো দেখ, প্রথমে একটা নর্মাল ওই লেন্সের মধ্যে দিয়ে একটা লেজার লাইট যাচ্ছে, এরকম একটা খুব সিম্পল, এটা ল্যাবরেটরি জিনিস। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখি ইন টার্মস অফ, ভাবার চেষ্টা করি ইন টার্মস অফ অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা ছোট্ট উইন্ডো আছে যেখানে ওই ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ যেটা দেখা যাচ্ছে, এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে এই ছোট্ট একটুখানি অংশ হচ্ছে ভিজিবল। তার আগে বাঁদিকে আমার কসমিক রেজ আছে, গামা রেজ আছে, আল্ট্রাভায়োলেট আছে। ওর ডান দিকে এই লালচে অংশটা ইনফ্রারেড, তারপরে আস্তে আস্তে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। আমি দেখতে পাচ্ছি যে এখানে যেখানে তিনটে টেলিস্কোপের ছবি দেওয়া আছে, স্পেস টেলিস্কোপ, একদম বাঁদিকেরটা হচ্ছে আহ আমাদের হাবল স্পেস টেলিস্কোপ, মাঝখানেরটা জেমস ওয়েব। হাবলটা চেষ্টা করছে, খেয়াল করে দেখো, হাবলটা ওই ভিজিবল উইন্ডোর কাছাকাছি দেখার চেষ্টা করছে। অন দ্য আদার হ্যান্ড, জেমস ওয়েব ভিজিবল এর পর থেকে ইনফ্রারেড অনেকটা দেখছে। তারপরে পরেরটা যদি আমি আরেকটা ওই ইউরোপিয়ান স্পেস এজেন্সি যে এটা দেখি, সেইটা কিছুটা মাইক্রোওয়েভ, কিছুটা ইনফ্রারেড ওর সাথে দেখার দেখার চেষ্টা করছে। আল্ট্রাভায়োলেট, এক্স রে টেলিস্কোপিও আমাদের পক্ষে সম্ভব। রেডিও ওয়েভ তো আমাদের টেরেস্ট্রিয়াল অবজারভেশন থেকেই সম্ভব। তো বেসিক্যালি আমাকে এলো দাঁড়া ঢোকাই। হুম, আমাদের এই যে কতগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি পাশে, কতগুলো গ্যালাক্সির ছবি। তো গ্যালাক্সি গুলোকে কোন কোন এই ছবিটা তোরা দেখেছিস, অনেকবারই দেখেছিস। গ্যালাক্সি যে পিকচার গুলো দেখতে পাচ্ছি আমি, সেগুলো বিভিন্ন ওয়েভলেন্থে নেওয়া। একই গ্যালাক্সি, রেডিও ওয়েভের ছবি, ইনফ্রারেডের ছবি, ভিজিবলের ছবি, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। সুতরাং আলো আমাদের এক এক রকম ভাবে এক একটা জিনিসকে দেখায়, একটা জিনিসকে আমি কোন বর্ণালীতে দেখার চেষ্টা করছি, দ্যাট দ্যাট ভ্যালু, মানে সেইটাই আমাকে ওই পিকচারটা আলো আস্তে আস্তে ক্লিয়ার করে দেবে। প্রত্যেকটা থেকে তোদের মনে হতেই পারে যে আমি ভিজিবল লাইটে দেখলাম, সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করলাম, আমার আবার বাকি ওয়েভলেন্থে দেখার কি প্রয়োজন। আমি বিভিন্ন বিভিন্ন ওয়েভলেন্থ যদি দেখি একটাই অবজেক্টকে, তার সম্বন্ধে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরো প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে পারবো। ওই জন্য মাল্টিপল ওয়েভলেন্থ অ্যাস্ট্রোনমি বা মাল্টি ওয়েভলেন্থ অ্যাস্ট্রোনমি আজকালকার দিনে একটা খুব চালু কথা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এর জন্য। একটা জিনিসকে আমি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফিল্টার ইউজ করে বিভিন্ন ওয়েভলেন্থে দেখবো, এবং তার সম্বন্ধে যতটা ইনফরমেশন পাওয়া যায়, পাওয়া সম্ভব, সেইটা আমি দেখার চেষ্টা করব। ওকে, আমি অ্যাকচুয়ালি এবার ওই স্লাইড শুতে। আমরা যদি লাইটের নেচারটা বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখ, আমাদের জন্মের পর, জন্মের ঠিক পরেই আমাদের প্রথম সেন্স অফ ভিশনটা হচ্ছে মানে মানে জগৎ সংসারকে চেনার একটা টুল আমাদের কাছে। এবং ভিশনটা আমাদের ইন্ডিউস করে কে না, লাইট। লাইট আমরা জানি সবাই যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এই ফিনোমেনা গুলো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, ওই রিফ্লেকশন, রিফ্রাকশন, হ্যান্ড ট্যান, এটসেট্রা এটসেট্রা। কেউ আরেকবার জয়েন করছে। গুড। তো লাইট যে একটা ট্রান্সভার্স ওয়েভ মানে যে ডাইরেকশনে লাইটটা যাচ্ছে তার পারপেন্ডিকুলার দুটো ডাইরেকশনে, একদিকে ইলেকট্রিক এবং একদিকে ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করছে ইন বোথ স্পেস অ্যান্ড টাইম। আমরা যারা ফিজিক্স পড়ি আমরা জানি এই ছবিটা এর পক্ষে ইয়ে, মানে যদি আমি ধরে নিই যে লালচে লাল লাল দিকে ভাইব্রেশন গুলো হচ্ছে ইলেকট্রিক, তাহলে ব্লু গুলো হচ্ছে আমার ম্যাগনেটিক, এবং ঠিক তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে লাইটটা ট্রাভেল করছে। লাইটকে আমরা এখন, যখন আমরা ইয়ে হিসেবে দেখবো, ওয়েভ হিসেবে দেখবো, তখন লাইটের পার্টিকেল নেচারটা আমরা দেখতে পারবো না। লাইটের পার্টিকেল নেচার দেখা যাবে বা কর্পাসকুলার নেচার দেখা যাবে কিছু কিছু এফেক্টে, যেমন ধর ফটোইলেকট্রিক বা কম্পাউন্ড এফেক্ট। ফটোইলেকট্রিক এবং কম্পাউন্ড এফেক্টের নাম তোমরা সবাই শুনেছো। এইগুলোকে কিন্তু লাইটের ওয়েভ নেচার দিয়ে এক্সপ্লেন করা সম্ভব নয়। লাইটের কর্পাসকুলার বা পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেন করা সম্ভব এই ফেনোমেনা গুলোকে। এবং আমরা জানি যে লাইট পার্টিকেল বা লাইট কর্পাসেস গুলোকে এখন আমরা ফোটনস বলি। ফোটন কি না, ফোটন হচ্ছে খুব ছোট্ট ইলেকট্রিক্যালি নিউট্রাল এবং মাসলেস বান্ডল অফ এনার্জি। তাদের কিন্তু মানে এনার্জি আছে, মাস নেই। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, ওদের অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এটা মাথায় রাখবে। ফোটন ক্যারিজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ফোটন একটা বোসন, সুতরাং ওরা
ইন্টিগ্রাল স্পিড। কোয়ান্টাম মেকানিক্স একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, যেটা বলছে যে কখনোই লাইটের ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার তুমি একসঙ্গে দেখতে পাবে না। যখন সে ওয়েভ নেচার দেখাচ্ছে তখন সে পুরোপুরি ওয়েভ, সেটা যে পার্টিকেল হিসেবে কখনো এক্সিস্ট করে বা করতে পারে সেটা তোমার কাছে তুমি বুঝতেই পারবে না। আবার যখন যে পার্টিকেল নেচার দেখাবে তখন তার যে ওয়েভ নেচার আছে সেটা তুমি বুঝতে পারবে না। তো এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। কোয়ান্টাম মেকানিক্স আমরা যারা পড়েছি তারা জানি, যারা পড়বি সামনে তখন তারা বুঝতে পারবি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইজ আ মিস্টিরিয়াস থিং অ্যাবাউট অল, শুধুমাত্র লাইট নয়, যে কোনো মেটেরিয়াল পার্টিকেল। কোয়ান্টাম মেকানিক্স ইজ বেসিক্যালি স্টাডি অফ দ্য ওয়েভ নেচার অফ পার্টিকেল। তো লাইট কিভাবে এমিট হয়? আমরা এটা জানি যে খুব ছোটবেলা থেকেই আমরা পড়েছি যে ওই আপার অ্যাটমিক লেভেল থেকে যখন লোয়ার অ্যাটমিক লেভেলে কোনো ইলেকট্রন জাম্প করে তখন এক্সট্রা এনার্জিটাকে সে লাইট হিসেবে ছেড়ে দেয়। তো তার জন্য ওই এমিশন এর প্রসেসটা বা অ্যাবজর্পশন এর প্রসেসটা, এই একটা খুব ছোটবেলাকার একটা ফর্মুলা, 1/λ = z² r ইনফিনিটি 1/ni² মাইনাস ni² - 1/n²। এটা তো সেই ওয়েভ নাম্বারের গল্প, যবে থেকে আমরা বোর্ড থিওরি করছি তবে থেকে আমরা জানি। কেউ আমাকে বলতে পারবি যে এইটা ছাড়া আর কি কি ভাবে লাইট বেরোতে পারে? কেউ একটু বল দেখি, এইটা ছাড়া আর কি কি ভাবে লাইট বেরোতে পারে? আমি তোমাদের জন্য ওয়েট করছি। কেউ একটু বল, আইদার মুখে বল বা লিখে দেখা। এইটা ছাড়া কি আর কোনোভাবে লাইট বেরোনোর উপায় আছে? মানে এই অ্যাটমিক ট্রানজিশনের জন্য ছাড়া আর কি অন্য কোনো ভাবে লাইট এমিট হওয়ার কোনো উপায় আছে? এ কি, ঘরে বাল্ব জ্বলছে না? জুল হিটিং হয়ে বেরোতে পারে তো। হ্যাঁ কি না? কারোর কোনো উত্তর নেই। শ্রেয়াস, থার্মাল রেডিয়েশন তো তোর গায়ে, আমি আলো ভিজিবল লাইটের কথা জানতে চাইছি। রিমঝিম, ভিজিবল লাইট আর কি কিভাবে বেরোতে পারে? থার্মাল রেডিয়েশন তো অবভিয়াসলি কোনো জিনিস গরম হলে তার থেকে বেরোবে, বুঝলাম। তো জুল হিটিং হয়ে যেটাকে আমরা যারা ইএম থিওরি পড়েছে তারা জানে, ওই পয়েন্টিং ভেক্টর বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে আমরা জুল হিটিং এর জন্য বা কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ট্রাভেল করে তার থেকে মানে ইয়ের মধ্যে দিয়ে ট্রাভেল করে, যদি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ট্রাভেল করে তার জুল হিটিং হবে, সেটা থেকে রেডিয়েশন বেরোবে, সেটা অনেক সময় ভিজিবল লাইট হিসেবে বেরোতে পারে। আরো একটা জিনিস তোমরা মনে হয় জানো না, এটা মাথায় রাখবে, যে কোনো হ্যাঁ ফিশন ফিউশন থেকেও বেরোতে পারে, ভেরি গুড সৌভিক। আরেকটা উপায় হতে পারে, এটা মনে হয় অনেকেরই জানা নেই, সেটা হচ্ছে যে এনি কাইন্ড অফ অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল উইল এমিট রেডিয়েশন। কি বললাম? কোন চার্জ পার্টিকেলকে যদি আমি অ্যাক্সিলারেট করি সে রেডিয়েশন এমিট করবে। তারপরে মনে কর আমি যেরকম ভাবে এক্সরে তৈরি করতে পারি, মনে কর বিশাল জোরে একটা খুব হেভি অ্যাটমকে আমি বাইরে থেকে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করলাম, তো সে যেটা করবে সে হচ্ছে একদম ইনার অরবিটের থেকে ইলেকট্রনকে নক আউট করে দেবে, আর অন্য কোনো অরবিট থেকে ইলেকট্রন গিয়ে সেই ইনার ফাঁকা জায়গাটায় গিয়ে বসবে, সেখান থেকে আমার যে রেডিয়েশনটা বেরোবে সেটাকে আমরা এক্সরে বলে থাকি। এক্সরে রেডিয়েশনের নাম হচ্ছে বেসিক্যালি ব্রেন স্টার। পরে এই ডিটেলসটা তোমরা মাস্টার্সে গিয়ে পড়বে, ব্রেন স্টার রেডিয়েশন। তাহলে ব্রেনস্টার রেডিয়েশন জানলাম, এখানে সৌভিক ফিশন ফিউশন বললো, ঠিক আছে। জুল হিটিং হলো, এমিশন হলো, এমিশন মানে তোমার অ্যাটমিক এমিশন। এছাড়া তোমার যেটা যেটা আমি বললাম, এনি কাইন্ড অফ অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল সে রেডিয়েশন এমিট করতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে রেডিয়েশন বা লাইট বেরোনোর কিছু উপায়। আমি যদি পরেরটায় যাই, আমি যদি পরের প্রসেসটায় যাই, পরের প্রসেসটা আমি পরপর আমি লাইটের যে যে ফিনোমেনা গুলো আমরা দেখতে পাই আমি চট করে একবার ওভারভিউ নিয়ে নেবো। যদি আমি প্রথমে রিফ্লেকশনে যাই, তো রিফ্লেকশনকে গাইড করবে দুটো প্রিন্সিপাল, একটা ফার্মাস প্রিন্সিপাল, একটা হাইজেন্স প্রিন্সিপাল। ফার্মাস প্রিন্সিপাল কি বলে? সেটা হচ্ছে যে লাইট ট্রাভেলস বিটুইন টু পয়েন্টস অ্যালং দ্য পাথ দ্যাট রিকোয়ার্স লিস্ট টাইম। ফার্মাস প্রিন্সিপাল অফ লিস্ট টাইম আমি বলে থাকি। অনেক সময় এটা একটা মানে মিসনোমার, লিস্ট টাইম বলাটা ঠিক উচিত নয়। আমার বলা উচিত যে অপটিক্যাল পাথ যে লাইটটা ট্রাভেল করছে দ্যাট হ্যাজ টু বি এন এক্সট্রিমা। Optical path লাইটটা যেটা ট্রাভেল করছে that has to be extrema, that can be either a maxima or a minima। যারা অপটিক্স পড়ছে এই সেমিস্টারে তারা জানে কোন কোন ক্ষেত্রে মিনিমা হয় এবং কোন কোন ক্ষেত্রে ম্যাক্সিমা হয়। হাইজেন্স প্রিন্সিপাল অন দ্য আদার হ্যান্ড বলে
যে কোনো ওয়েভকে বা যে কোনো একটা ওয়েভের যে ওয়েভ ফ্রন্টটা, সেই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্টকে আমি সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস ধরতে পারি, এবং সেগুলোকে যখন আমি কম্বাইন করে তার লোকাসটাকে যখন আমি টেস্ট করবো, তখন আহ এক মিনিট কে এলো, তখন তাকে আমি বলতে পারি যে ইট গিভস ইউ অ্যানাদার ইট গিভস ইউ অ্যানাদার ওয়েভ, মানে আরেকটা ওয়েভ, মানে সেই ওয়েভ ফ্রন্টটাই সামনের দিকে প্রসিড করবে। একটা অবলিগেটিভ ফ্যাক্টরের গল্প থাকে, এবং অবলিগেটিভ ফ্যাক্টর দিয়ে কেন যে পরে লোকজন টুম টুম করে ঢোকে, আর কেউ নেই। ওকে, ঠিক। আহ, তো ফার্মার প্রিন্সিপাল এবং হাইজেন্স প্রিন্সিপাল বেসিক্যালি আমার পুরো যত রকম অপটিক্যাল প্রপার্টি বা অপটিক্যাল ফিনোমেনা আমরা দেখবো, সেই সবকটাকেই কভার করে আর কি। প্রথম যে ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের এখানে, একদম বাঁদিকের ছবিটা, বাঁদিকের ছবিটা, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট এলো, এবং সেই ওয়েভ ফ্রন্টটা এদিক দিয়ে রিফ্লেক্টেড হলো, এবং রিফ্লেকশনের জন্য যে যে লস গুলো আমরা জানি, যে the incident ray reflected ray normal to the plane of incidence or lie on the normal to the point of incidence or lie on the same plane, angle of incidence equal to angle of reflection, যেগুলো আমরা পড়ে এসেছি ছোটবেলা থেকে, সেইগুলো বেসিক্যালি কিন্তু অরিজিনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। যারা ইএম থিওরি পড়ছো, তারা ফিফথ সেমিস্টারে যারা পড়ো, ফিফথ বা সিক্সথে, তারা জানো ইএম থিওরি এগুলো আমাদের এ যাবৎ অপটিক্সের সমস্ত কিছু ব্যাখ্যা করতে সম্ভব। তো এইটা হচ্ছে একটা প্লেন সারফেসের উপরে একটা প্লেন ওয়েভফ্রন্ট এসে পড়লো। ঠিক তার তলার ছবিটাতে যেটা আমি দেখিয়েছি, সেটা হচ্ছে যে একটা প্লেন সারফেসের উপরে একটা কার্ভ বা স্ফেরিক্যাল ওয়েভফ্রন্ট এসে পড়লো, একই রকম ভাবে সে রিফ্লেক্টেড হবে। এই যে ছবিটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যেটা কার্ভ সারফেসের উপরে একটা প্লেন ওয়েভফ্রন্ট এসে পড়লো, এবং সেটা কনভার্ট করবে। সুতরাং আমার যদি ইনসিডেন্ট ওয়েভফ্রন্টটা প্লেন হয় এবং রিফ্লেক্টিং সারফেসটা কার্ভড হয়, তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্টেড ওয়েভফ্রন্টটা স্ফেরিক্যাল হবে। এই ছবিটা থেকে আমার কাছে ক্লিয়ার। এবং ফাইনালি লাস্টে যখন আমি একটা কার্ভ সারফেসের উপরে একটা আমি স্ফেরিক্যাল ওয়েভ ফেলছি, তো তার জন্য ইমেজ কেমন হবে আমরা সেটা বুঝতেই পারছি। মানে আমি এখানে খেয়াল করে দেখ, আমি ওয়েভ ফ্রন্ট দু রকমের ধরলাম, প্লেন ওয়েভ ফ্রন্ট, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বা কার্ভ ওয়েভ ফ্রন্ট। তারপরে আমি রিফ্লেক্টিং সারফেসটা দু রকম ধরলাম, একটা হচ্ছে প্লেন মিরর, একটা হচ্ছে কার্ভ মিরর। তো সব ক্ষেত্রেই ইএম থিওরির সমস্ত ল কটা, রিফ্লেকশনের যা যা ল, সব কটা ভ্যালিড হবে। আমি যদি পরেরটাতে যাই, রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনও কিন্তু ইয়ে দিয়ে তোমার হাইজেন্স থিওরি দিয়ে মানে এক্সপ্লেন করা যাবে। ওপরের ছবিটা দেখলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক্যালি আমার যা যা হাইজেন্স প্রিন্সিপালের নিয়ম, হাইজেন্স প্রিন্সিপালের নিয়ম অনুযায়ী আমি যদি সেকেন্ডারি ওয়েভলেট গুলোর ইয়েটা একটা গিভেন পয়েন্ট অফ টাইম আমি যদি লোকাস গুলোকে কানেক্ট করি, তাহলে আমি বুঝতে পারছি যে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলে এসে পড়লো নর্মালের সঙ্গে, সেই অ্যাঙ্গেলে সে রিফ্র্যাক্টেড হবে না। এই যে বেন্স টুয়ার্ডস দ্য নর্মাল, এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যখন সে ডেন্সার মিডিয়াম, রেয়ারের মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, তখন সে নর্মালের দিকে ঢেকে যাচ্ছে, এবং তার একদম মানে ওয়েভ ফ্রন্ট দেওয়ার ছবি আমাদের চোখের সামনে রয়েছে। এই যে একটা গ্লাস প্লেটের মধ্যে দিয়ে রিফ্রাকশন এবং লাইট যে বেন্ড করে, সেটা স্পষ্ট ক্লিয়ার। আমাদের কাছে এই একটা লেন্সের মধ্যে দিয়ে কনভার্জিং এবং একটা ডাইভার্জিং গল্প রয়েছে, যেটা আমরা কনভেক্স লেন্স এবং কনকেভ লেন্সের জন্য জানি। কনভার্জিং লেন্স বা কনভেক্স লেন্সের ফোকাসটা মানে রিয়েল ফোকাস, অন দ্য আদার হ্যান্ড ডাইভার্জিং লেন্সের ফোকাসটা তোমার ভার্চুয়াল ফোকাস, আমি দেখেই বুঝতে পারছি। টোটাল ইন্টিগ্রাল রিফ্লেকশন ইজ গাইডেড বাই আ গিভেন অ্যাঙ্গেল কল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি যখন আমি ডেন্সার থেকে রেডার মিডিয়ামে যাই, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি লাইট এসে পড়ে, তাহলে রিফ্র্যাক্টেড রে উইল গ্রেজ দ্য সারফেস অফ ইনসিডেন্ট, বোঝা যাচ্ছে। আর যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেলের উপর এসে পড়ে, তাহলে ইট উইল বি টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড, নো রিফ্রাকশন উইল টেক প্লেস। এইগুলো একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসি। একটা লেন্স মেকার ফর্মুলা আছে, যেটা তোমার কনভেক্স এবং কনকেভ লেন্সের উইথ প্রপার সাইন কনভেনশন আমাকে মাথায় রাখতে হয়। ওই যে n1/v মাইনাস n1/u ইকুয়াল টু n2 মাইনাস n1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আর যদি আমার n1 n2 গুলো আমি যদি n1 দিয়ে পুরোটাকে ভাগ করে দিই, তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু n21 মাইনাস 1 ইন্টু 1/r1। এটা আমরা ছোটবেলা থেকে অনেকবার ইউজ করেছি। জিওমেট্রিক্যাল অপটিক্স ক্যালকাটা থেকে উঠিয়ে দিয়েছে, আমি জানি। এটা কিন্তু লাগে, মানে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কিন্তু এই জিওমেট্রিক্যাল অপটিক্সের কিছুটা পোর্শন লাগে। এবং সেই জন্য তোমাদের আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে যে একটা খুব সুন্দর একটা নোবেল, কি বলবো, একটা খুব কি বলবো, রোবাস্ট টেকনিক আছে অপটিক্সের অঙ্ক কষার, জিওমেট্রিক্যাল অপটিক্সের অঙ্ক কষার।
সেইটাকে বলা হয়, দাঁড়া কি আবার ঢুকতে চাইছে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স মেথড। তোমরা যদি ম্যাট্রিক্স মেথড দিয়ে অঙ্ক করতে পারো জিওমেট্রিক্যাল অপটিক্সে, সেটা খুব ম্যাথমেটিক্যালি এলিগেন্ট, এবং তুই দেখবি এটা কি বাবা কাজটা খুঁজে পাচ্ছি না কেন, দেখো কাণ্ড। কি রে বাবা, কি হলো কেসটা? একটু নড়া তো, আমি দেখি কি হলো। আমি এখানে কাজটার পাচ্ছি না, সৌগন্তকে ঢোকাতে পারছি না। আমি একবার লিভ করে আরেকবার বেরোচ্ছি, বুঝলি? একবার লিভ করছি, একটু না থাক। হ্যাঁ। আছিস তো? হ্যাঁ। এই গৌরব, এটা মাঝে মাঝে একটু ইয়ে হয়ে গেছিল, মানে কাজটার গন্ডগোল করছিল। উইন্ডো দেখতে পাচ্ছিস সবাই? ওকে, স্টার্ট। তো রিফ্রাকশনের যে ইয়েগুলো আমরা যে দেখছিলাম, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স মেথডটা তোমরা যদি জানিয়ে নিতে পারো, এটা কিন্তু পরে যদি কেউ অ্যাস্ট্রোনমিতে কাজ করতে চাও এবং সে অবভিয়াসলি তাকে অবজারভেশন অ্যাস্ট্রোনমি করতেই হবে, অপটিক্স নিয়ে কাজ করতে হবে, তোমরা একটু ম্যাট্রিক্স মেথডটা জেনে নিও। এটা কিন্তু খুব সোজা, প্রত্যেকটা টেক্সট বইতে আমাদের অজয় ঘটক থেকে শুরু করে সমস্ত টেক্সট বইতে কিন্তু ম্যাট্রিক্স মেথডটা করে দেওয়া আছে। খুব সোজা, মানে খুব এলিগেন্টলি আমি এই ম্যাট্রিক্সের অঙ্ক করতে পারবো। আহ, এই যে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গল্প, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছোটবেলা থেকে ওই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু করে এসেছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে যে সি বাই ভি, সেটা আমরা সবাই জানি। সাইন কনভেনশনটা কিন্তু মাথায় রাখতে হবে তখন আমি অপটিক্সের অঙ্ক করবো। বারবার যেটা বলছি আরেকবার, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের অঙ্ক মানে রিফ্লেকশন, রিফ্রাকশন, যে কোনো ট্রান্সমিশন, যে কোনো জিনিস কিন্তু আমরা ম্যাট্রিক্স মেথড দিয়ে করতে পারি। সিস্টেম ম্যাট্রিক্স একটা জিনিস আছে, সেটা দিয়ে আমি খুব কমপ্লেক্স অপটিক্যাল সিস্টেমের আমি অ্যানালিসিস করতে পারি। যদি যারা কাজ করতে চাও, যারা যদি ভবিষ্যতে আসার প্ল্যান করছো, তারা একটু ম্যাট্রিক্স মেথডে দেখে নেও, পরে তো কাজ করতেই হবে। সিলেবাসে থাকুক বা না থাকুক, ম্যাট্রিক্স মেথডটা একটু দেখে নেওয়াটা দরকার। আমি যদি পরের স্লাইডে আসি, ডিসপারশন ব্যাপারটা দেখা যাক। ডিসপারশন কি? ওই যে সাদা আলোকে সাতটা রঙে ভেঙে দেওয়া প্রিজমের মধ্যে দিয়ে, সেটা তো আমরা জানি, সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি। এবং আহ, এই বাঁ দিকেরটা প্রিজমের ডিসপারশন, ডান দিকেরটা ছবিটা কেউ কি বলতে পারবে এটা কি বস্তু? ডান দিকে আমি স্পেক্ট্রা দেখতে পাচ্ছি, এটা কেউ বলতে পারবে এটা কি বস্তু? এটাও তো স্পেক্ট্রা দেখাচ্ছে, কি n ইকুয়াল টু 0, 1, 2, 3 এরকম দেখাচ্ছে। এটা কি কেউ বলতে পারবে? বঙ্গবাসী ছেলে মেয়েদের বলতে পারা উচিত। স্নেহা, দুই স্নেহা আছে, প্রীতম, শ্রেয়াস, রিমঝিম। কি চেনা চেনা মনে হচ্ছে কি? নাকি ক্লাসে আমি বেকারি বকবক করে যাই? এই ছবিটা দেখে কিছু মনে হচ্ছে? সেন্ট্রালটা হোয়াইট, তার পাশে কালার ফ্রিঞ্জেস, আস্তে আস্তে কমে আসছে ইন্টেন্সিটি, রেডটা ফার অ্যাওয়ে, ভায়োলেটটা কাছাকাছি।
কেউ কি বলতে পারবে? কারোর মাথায় আসছে? ডান দিকেরটা গ্রেটিং এর স্পেকট্রাম, বাঁ দিকেরটা ফ্রিজিং স্পেকট্রাম, ডান দিকেরটা গ্রেটিং স্পেকট্রাম। স্যার আপনার আওয়াজ আসছে না স্যার। ওহো আমি ও সরি 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 আমি এতক্ষণ ধরে মাইক্রোফোনটাকে অফ করে রেখেছি। আমি বলছি যে বাঁ দিকেরটা তো ফ্রিজিং বোঝাই যাচ্ছে, ডিসপারশন আমরা পড়ছি। ডান দিকেরটা কি বস্তু? ডান দিকে যে স্পেকট্রামটা দেখা যাচ্ছে ওটা কিসের কিসের বা ইয়ে স্পেকট্রাম? কোনো ন্যানোমেটেরিয়ালস এর অ্যাবজর্পশনের কিছু বল। কোনো ন্যানোমেটেরিয়ালস এর অ্যাবজর্পশনের সদন আমি কিছু শুনতে পাচ্ছি না। ও দাঁড়া দাঁড়া আমার এখানে অফ অফ হয়ে আছে, 1 মিনিট অফ হয়ে আছে। হ্যালো আমি একবার অফ কানেক্ট করে দাঁড়া। স্পন্দন, ইয়েস স্যার। হ্যাঁ স্পন্দন, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ডান দিকেরটা কিসের স্পেকট্রাম বোঝা যাচ্ছে? মনে হচ্ছে এটা কোনো স্পেশাল টাইপ অফ মেটেরিয়ালের অ্যাবজর্পশনের স্পেকট্রাম। না, বঙ্গবাসী ছেলেমেয়েরা। ডিফ্রাকশন প্যাটার্নের। হ্যাঁ ইরাম কি বলছিস? এটা কি ডিফ্রাকশনের মানে ওই সেন্ট্রাল ফ্রিঞ্জ দেন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার? একটু দাঁড়া। হ্যাঁ আমি শুনতে পাচ্ছিলাম না। ইরাম আরেকবার বল। স্যার কোন ছবিটার কথা বলছেন? এটা কি ডিফ্রাকশনের ওই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার? গ্রেটিং স্পেকট্রাম। গ্রেটিং, হ্যাঁ। ডিফ্রাকশন স্পেকট্রাম, ডিসপারশন থ্রু এ গ্রেটিং, মাঝখানে প্রিন্সিপাল ম্যাক্সিমাটা হোয়াইট, তারপরে ডান দিকে আবার প্রিন্সিপাল ম্যাক্সিমা গুলোর ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। ভায়োলেট ইজ নিয়ারার, রেড ইজ ফার্দার। কি শ্রেয়াস মনে পড়ছে কিছু? বোঝো কাণ্ড। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। ডিসপারশন বস্তুটা কেন হয়? এক একটা ওয়েভলেন্থ অফ লাইট আমরা জানি যে নন ডিসপারসিভ মিডিয়াম মানে ভ্যাকুয়াম বা এয়ার, এক একটা ওয়েভলেন্থ এক একটা ভেলোসিটিতে ট্রাভেল করে। তার মানে ডিসপারসিভ মিডিয়ামে ওদের ভেলোসিটি গুলো, লাইটের ভেলোসিটি গুলো বিভিন্ন ওয়েভলেন্থের জন্য বিভিন্ন হয়। তো আমি পুরো ব্যাপারটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করি এরকম ভাবে, একটা ওয়েভ প্যাকেট যখন তার গ্রুপটা ট্রাভেল করছে সেই গ্রুপটাকে আমি বলি তোমার গ্রুপ ভেলোসিটি, দ্য ভেলোসিটি উইথ হুইচ আ ওয়েভ গ্রুপ ট্রাভেলস। আর এই যে আমার ওর ভেতরে, এই ভেতরে যে এইগুলো রয়েছে মানে অনেকগুলো, তো আমরা জানি যে অনেকগুলো বিভিন্ন ফ্রিকোয়েন্সির ওয়েভকে একসঙ্গে সুপারপোজ করে আমি একটা ওয়েভ প্যাকেট পাই। তো সেই ওয়েভগুলো, সেই ওয়েভগুলো যে ফেজটা যে ভেলোসিটিতে ট্রাভেল করে তাকে আমি ফেজ ভেলোসিটি বলি। ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটির মধ্যে এরকম একটা সম্পর্ক আছে, vg ইকুয়াল টু vp ইন্টু 1 প্লাস ল্যামডা বাই n ইন্টু ডেল n বাই ডেল ল্যামডা। ডেল n বাই ডেল ল্যামডাটা হচ্ছে চেঞ্জ অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ ওয়েভলেন্থ। নর্মালি যারা মিউ ল্যামডা এক্সপেরিমেন্টটা করে রেখিস তারা জানিস যে এইদিকে যদি আমি ভার্টিক্যাল অ্যাক্সিসে যদি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্লট করি এবং এইদিকে হরিজন্টাল অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে যদি আমি ওয়েভলেন্থ প্লট করি, তাহলে ইট বেসিক্যালি গিভস ইউ এরকম একটা কার্ভ আসে, এরকম একটা কার্ভ আসে এবং তার স্লোপটা নেগেটিভ। নেগেটিভ স্লোপওয়ালা রিজিয়নটা বেসিক্যালি নর্মাল ডিসপারশন রিজিয়ন। আমি দেখব যে পরপর দুটো নর্মাল ডিসপারশন রিজিয়নের মাঝখানে একটা করে একটা অ্যাবজর্পশন ব্যান্ড থাকে। তো সেইখানে যদি আমি এটাকে কানেক্ট করার চেষ্টা করি আমি দেখব যে মিউ ল্যামডা স্লোপটা পজিটিভ। পরেরটাতেও দেখ মিউ ল্যামডা স্লোপটা পজিটিভ, মানে মিউ ল্যামডা গ্রাফের স্লোপটা পজিটিভ। তাহলে পজিটিভ স্লোপ ওলা গুলো অ্যানোমালাস ডিসপারশন রিজিয়ন বলা হয়, আর নেগেটিভ স্লোপ ওলা জিনিসগুলোকে যেখানে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওয়েভলেন্থের সঙ্গে কমে সেগুলোকে বলা হয় নর্মাল ডিসপারশন রিজিয়ন। ডিসপারশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ তোমার এই তুমি এটা না করলে কেন ডিসপারশন হয় তুমি বুঝতে পারবে না। এটাকে আমরা ফেজ এবং গ্রুপ ভেলোসিটি দিয়ে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি। কারণটা হচ্ছে ওটাই
বিভিন্ন কালার বিভিন্ন ভেলোসিটিতে ট্রাভেল করে। আমরা ডপলার এফেক্টের নাম শুনেছিলাম ছোটবেলাতে। তো এইখানে একটা ছবি আমি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি যদি একটা গ্যালাক্সিতে দেখি এবং সেই গ্যালাক্সিটা যদি আমার থেকে দূরে সরে যায়, আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে রেড শিফট দেখতে পাবো। লাইট ওয়েভ গুলোকে যেন অ্যাকচুয়াল লাইট যেটা আছে সেটাকে যেন খুব স্ট্রেচ করেছে। অন দ্য আদার হ্যান্ড, আমার দিকে যদি কোনো গ্যালাক্সি অ্যাপ্রোচ করে, তাহলে আমি ব্লু শিফট দেখবো, ব্লু শিফটেড লাইট দেখবো, মানে ওয়েভলেন্থ গুলোকে কেউ যেন চিপটে দিয়েছে। তো রেড শিফট এবং ব্লু শিফটের ছবিটা ইন টার্মস অফ অ্যাস্ট্রোনমিক্যাল পার্সপেক্টিভ আশা করি সবার থেকে ক্লিয়ার। আমি পরের স্লাইডে যাব। পরের স্লাইডে আমি দেখানোর চেষ্টা করেছি ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স ইজ বেসিক্যালি রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি থ্রু কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ প্যাটার্ন। এবং দু রকম টাইপের ইন্টারফারেন্স আমরা পড়ে আসছি। একটা হচ্ছে ওয়েভ ফ্রন্টের ডিভিশন, একটা হচ্ছে অ্যামপ্লিটিউডের ডিভিশন। অ্যামপ্লিটিউড ডিভিশন মানে যদি রিফ্লেকশন হয় সেখানে একটা স্টোকস ল থাকে, এবং স্টোকস ল মানে হচ্ছে মানে রিফ্লেকশন ব্যাকড বাই এ ডেন্সার মিডিয়াম সাফার্স দ্য ফেজ চেঞ্জ অফ পাই। এইখানে যে ছবিগুলো আমরা দেখিয়েছি, তারা এখানে যারা অপটিক্স করেছে তারা জানে। প্রথম ছবিটা একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ছবি, তার তলারটা হচ্ছে একটা ইয়ের ছবি, লয়েড বেলের ছবি। এখানে যে কালার ফ্রিঞ্জেস গুলো আমরা দেখতে পাচ্ছি, স্ট্রেট লাইন ফ্রিঞ্জেস, এইগুলো হচ্ছে তোমার ওয়েভ শেপ ফিল্মের ছবি, তার তলারটা নিউটনস রিং। বেসিক্যালি ইন্টারফারেন্স ফিনোমেনাতে কে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে না, ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ইন্টারফেয়ারিং ওয়েভ। ফেজ ডিফারেন্স ইজ 5 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স আমরা জানি। তো যদি আমি ডিভিশন অফ অ্যামপ্লিটিউড দিয়ে আমরা করি, আমরা দু ধরনের ফ্রিঞ্জেস পেতে পারি। একটা হচ্ছে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লিনেশন, একটা হচ্ছে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেস। ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেস এর এক্সাম্পল হচ্ছে আমাদের নিউটনস রিং, স্যার আপনি এবং কি পেজ চেঞ্জ ফ্রিঞ্জেস অফ করেছেন? ইকুয়াল ইনক্লিনেশন হচ্ছে হাইডেনজার ফ্রিঞ্জেস, যেগুলো ইন্টারফেরোমিটারে পাওয়া যায়। এগুলো মোটামুটি যারা অপটিক্স পড়েছে তারা সবাই জানে। আমি যদি পরের স্লাইডে যাই, কোহেরেন্স বলতে কি বোঝায়? কোহেরেন্স হচ্ছে যে যে লাইট গুলো ইন্টারফেয়ার করবে তাদের যদি আমি সাস্টেন ইন্টারফারেন্স প্যাটার্ন পেতে চাই, যাচ্ছে না স্যার। তাহলে আমাকে কোহেরেন্ট লাইট দিয়ে ইন্টারফেয়ার করতে হবে। এবং কোহেরেন্ট লাইট দিয়ে ইন্টারফেয়ার করা মানেই আমি আইদার ওয়েভফ্রন্টকে ভেঙে নেবো বা অ্যাম্প্লিটিউডকে ভেঙে নেবো। দুটো আলাদা লাইট দিয়ে কখনো আমি ইন্টারফেয়ারেন্স করতে পারি না। ইন্টারফেয়ার তারা করবে, তারা সুপারপোজ করবে, কিন্তু আমি ভালোভাবে দেখতে পাবো না। দিস ইজ ইম্পর্টেন্ট। কোহেরেন্স দু রকম ভাবে ভাগ করা যায়। একটা টেম্পোরাল কোহেরেন্স, মানে কতটা টাইম অবধি দুটো রে অফ লাইট বা দুটো বিম অফ লাইট কোহেরেন্ট থাকবে। আর আরেকটা হচ্ছে স্পেশিয়াল কোহেরেন্স, কতটা ডিস্টেন্স একসঙ্গে ট্রাভেল করার পর অবধি ওরা নিজেদের মধ্যেই এটা বজায় রাখবে, মানে কোহেরেন্সটা বজায় রাখবে। স্যার তো আমরা দুটোকে কোয়ান্টিফাই করি দু রকম ভাবে। একটা হচ্ছে কোহেরেন্স টাইম ডেল্টা টিসি, আর আরেকটা হচ্ছে কোহেরেন্স লেন্থ এলসি। এলসি এবং ডেল্টা টিসির মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা, যেটা আমি অলরেডি লিখে দিয়েছি। ডেল্টা টিসি ইজ ইকুয়াল টু 1 বাই ডেল্টা নিউ, আর এলসি হচ্ছে সি ডেল্টা টিসি। ডেল্টা নিউটা হচ্ছে ওই স্প্রেড ইন ওয়েভলেন্থ। তোমরা নিশ্চয়ই জানো যে পারফেক্ট মনোক্রোম্যাটিক বলে কিছু হয় না, মানে ও একদম স্ট্রিক্টলি একটা ওয়েভলেন্থকে এমিট করবে, তাহলে তো সেটা ডেল্টা ফাংশন হয়ে যাবে, সেটা তো পসিবল না। তো সবসময় যে লাইটটা এমিটেড হয় সেটার মধ্যে খুব অল্প পরিমাণ পলিক্রোম্যাটিসিটি থাকে। পলিক্রোম্যাটিসিটি যত কম হবে সে তার কোহেরেন্স টাইম তত বেশি। পার্থদা বোধহয় স্লাইড পলিক্রোম্যাটিসিটি চেঞ্জ হচ্ছে হচ্ছে না, দেখো তো। এইটা যে আমি এখানে যে গ্রাফটা দেখিয়েছি, সেই গ্রাফের উইডথটা যত সেটা কম হবে তাহলে তো সে অত বেশি কোহেরেন্ট। আমি যদি পাশের ছবিটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা বাল্ব থেকে একটা ইনকোয়ারেন্ট লাইট বিম বেরোচ্ছে, সেটা একটা পিন হোল অ্যাপারচারের মধ্যে দিয়ে পাস করালাম, এবং ওই ইরেগুলারিটি গুলো নষ্ট হয়ে ও স্পেশিয়ালি কোহেরেন্ট হলো। তারপরে আমি একটা পার্টিকুলার, 1 মিনিট একটু ধর। হ্যাঁ রিতম, স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা দেখছি দেখছি। হ্যাঁ হয়ে গেছে এবার। হ্যাঁ স্লাইড এবার হয়েছে, এবার হয়েছে। রিতম বলছে স্লাইড চেঞ্জ হচ্ছে না, তোরা কি দেখতে, তোরা কি স্লাইড চেঞ্জ হচ্ছে না দেখতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ স্যার অনেক এইবার কি হয়েছে, বলছে ভাস্কররা? এইবার হয়েছে, এইবার হয়েছে। হ্যান্ড রেজ করেছে। কি হয়েছে? হ্যাঁ বলছি, স্লাইড চেঞ্জ ওই হচ্ছে না? এইবার হয়েছে, এইবার হয়েছে স্লাইড চেঞ্জ। হ্যাঁ স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি একবার ইয়ে করে দিই,
স্টপ শেয়ারিং করে দাঁড়া আরেকবার দেখছি, আমি আরেকবার দিচ্ছি। স্লাইড চেঞ্জ হলো, হ্যাঁ কি না? কে একটু অডিওতে বল, কে একটু অডিওতে বল, স্লাইড চেঞ্জ হলো না না হলো না? স্যার হয়নি। হ্যাঁ স্যার এখন হচ্ছে। হয়েছে। হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। গৌরব আমি শুনতে পাচ্ছি না। আরে বাবা, আবার এখানে আবার কি হলো? স্যার শুনতে পাচ্ছেন? এক মিনিট। স্লাইড চেঞ্জ হলো না হলো না? হ্যাঁ হয়েছে হয়েছে। হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে একটু দাঁড়ান, আমি জাস্ট ব্লুটুথে কানেক্ট করি। একটু ব্লুটুথ কানেক্ট করি, দাঁড়ান। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি তাহলে। ডিফ্র্যাকশনের পরে আমি সরি আমি যদি একটা ওয়েভলেন্থ ফিল্টার লাগিয়ে দিই, তারপরে আমি ওই ওয়েভলেন্থ ফিল্টার মানে বুঝতেই পারছিস ও একটা পার্টিকুলার ওয়েভলেন্থ কি বেরোতে দেবে, তার মানে ফ্রিকোয়েন্সি গুলো ফিক্স হয়ে গেল, তখন আমি কোহেরেন্ট বিম পেতে পারি। ক্লিয়ার হয়েছে? কোহেরেন্সটাকে পিকচুরিয়ালি বোঝার চেষ্টা করো সবাই। আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমি দেখবো হচ্ছে ডিফ্রাকশন। ডিফ্রাকশন ইজ বেসিক্যালি বেন্ডিং অফ লাইট অ্যারাউন্ড শার্প অবস্টাকল। তো আলট্রাভায়োলেট লাইট এবং ইনফ্রারেড লাইটের বেন্ডিংটা কেমন হয় একটু দেখার চেষ্টা করো, কে বেশি স্প্রেড করে যাচ্ছে এবং কে কম স্প্রেড করছে। এই কার অডিওটা অন হয়েছে একটু দেখ। ওকে, আমরা নেক্সট যে ছবিটা দেখবো, আমরা ডিফ্রাকশনকে দুটো ক্লাসে ডিফাইন করি, মানে দুটো ক্লাসে ভাগ করি, একটা ফ্রেনেল ক্লাস, একটা ফ্রন্ট ক্লাস। ফ্রেনেল ক্লাসে যখন আমার source of light and the observer are at finite distances from the diffracting element. At the পরেরটা front ক্লাসে when the source of light and the observer are effectively at infinite distances, মানে প্যারালাল রে নিয়ে ডিল করতে গেলে আমাকে front ক্লাস দেখতে হবে, এবং ডাইভার্জিং বা কনভার্জিং বিম নিয়ে ডিল করতে গেলে আমাকে ফ্রেনেল ক্লাস দেখতে হবে। এখানে একটা জোন প্লেটের ছবি দিয়েছি, তার পাশে একটা রেজলিউশনের ছবি আছে, র্যালেস ক্রাইটেরিয়ন ফর রেজলিউশন, কখন দুটোকে আমি আলাদাভাবে চিনতে পারবো। এবং তারপর ডান দিকে আমি একটা সিঙ্গেল স্লিটের ছবি দেখাচ্ছি এখানে, মানে গ্রিন যে ছবিটা, একটা সিঙ্গেল স্লিট দিয়ে মানে প্যারালাল লাইট এসে পড়লো, সিঙ্গেল স্লিট দিয়ে তোমার ইয়েগুলো বেরোলো, মানে কার্ভ ওয়েভলেন্থ বা কার্ভ ওয়েভফ্রন্ট বেরোলো, এবং সেটা ওখানে সিঙ্গেল স্লিট প্যাটার্ন তৈরি করছে। এই যে তারপরে পরপর তিনটে ওই কালোর মধ্যে লাল লাল ছবি, এইটা কেউ একটু বলতে পারবি কোনটা কার? প্রথম যে ছবিটা সেটা কার বলতে পারবি কেউ? প্রথম যেটা আমি টকিং অফ প্রথমটা ডবল স্লিট ডিফ্র্যাকশন। না, প্রথমটা আচ্ছা প্রথমটা সিঙ্গেল স্লিট, সেকেন্ডটা ডবল স্লিট ডিফ্র্যাকশন। ভেরি গুড। সেকেন্ডটা ডবল স্লিট ডিফ্র্যাকশন মানে এই আমাদের প্রিন্সিপাল সেন্ট্রাল ম্যাক্সিমার মধ্যে হ্যাঁ 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 সেন্ট্রাল ভাবে আলফা স্কয়ার ইনটু মানে ইনটু কস স্কয়ার গামা। আর তিন নম্বরটা গ্রেডিং। হ্যাঁ, মানে আমি লেজার লাইট দিয়ে করছি তো ওই জন্য আমি শুধু একটাই পাবো, কিন্তু স্পেকট্রাম পাবো না গ্রেডিং এ। সুতরাং ওর প্রথমটা হচ্ছে লেজার দিয়ে সিঙ্গেল স্লিট, তারপরেটা হচ্ছে লেজার দিয়ে ডাবল স্লিট, তারপরেটা হচ্ছে লেজার দিয়ে গ্রেডিং ডিফ্র্যাকশন। আর বাঁদিকে একটা পজিটিভ এবং নেগেটিভ জোন প্লেটিং ইয়ে রয়েছে, ছবি রয়েছে।
তো এগুলো সব তোমাদের জানা, যারা মানে যারা পড়েছো বা যারা পড়ছো এখন। তো আমি জাস্ট ফিনোমেনা গুলো একটু টাচ করে গেলাম, ঠিক আছে? নাও লেটস মুভ ইনটু সামথিং মোর ইম্পর্টেন্ট। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, এক মিনিট। পোলারাইজেশন। পোলারাইজেশন বেসিক্যালি হচ্ছে যে লাইটের যে আমাদের ভাইব্রেশন গুলো ছিল, মানে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক ফিল্ড, বা আমি যদি ইলেকট্রিক ফিল্ডটাকে রেফারেন্স করি, ইলেকট্রিক ফিল্ড ধরা মানে তার 90 ডিগ্রিতে ম্যাগনেটিক থাকবে, এটা একদম শিওর শর্ট। তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অফ ভাইব্রেশন যদি ফিক্স না থাকে, এই যে মনে করি ফুলের মতো হলুদ হলুদ যে জিনিসগুলো, তখন তাকে আমি নন পোলারাইজড বলবো। এবং সেটাকে যদি আমি একটা পোলারাইজ বা পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠাই, যার মনে করো ছবি অনুযায়ী এরকম লম্বা লম্বা ভার্টিক্যাল ছিদ্র রয়েছে, তাহলে সেখান থেকে পোলারাইজ লাইট বেরোবে। সেটা আবার গিয়ে ওই হরিজন্টাল ছিদ্রের সঙ্গে গিয়ে ওখানে গিয়ে আটকে যাবে। তো প্রথমটাকে আমি বলবো পোলারাইজার, এবং তার পরেরটাকে আমি বলবো অ্যানালাইজার, কারণ অ্যানালাইজারই অ্যানালাইজ করবে কেমন দেখতে, মানে ওয়েবটা কোন দিকে পোলারাইজ। পোলারাইজেশন করা হয় নর্মালি আমাদের আহ কিছু বাইরেফ্রেঞ্জিং মেটেরিয়াল দিয়ে। Now what is the birefringent material? Birefringent material হচ্ছে তোমার কতগুলো আমার কাছে ইয়ে আছে, মানে কত ধরনের অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল বা অ্যানাইসোট্রপিক মেটেরিয়াল রয়েছে, যার মধ্যে দিয়ে মানে দুটো ওয়েতে লাইট রিফ্র্যাক্টেড হয়। যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, আনপোলারাইজড লাইট যদি এসে বাইরেফ্রেঞ্জেন্ট মেটেরিয়ালের উপর পড়লো, তো তার মধ্যে একটা 90 ডিগ্রিতে যেহেতু পড়েছে, সুতরাং একটা সোজা রিফ্র্যাকশন হবে। সেই সোজা রিফ্র্যাকশনটা অর্ডিনারি রিফ্র্যাকশনের ল গুলো মেনে চলবে, তাকে আমি বলবো ও রে, অর্ডিনারি রে। তলায় আরেকটা আমি দেখতে পাচ্ছি, আরেকটা রে বেরোবে, রিফ্র্যাক্টেড রে, তাকে আমি বলবো এক্সট্রা অর্ডিনারি রে বা ই রে। ও রে এবং ই রে তুই ছবিটা যদি ভালো করে খেয়াল করে দেখিস, আমি দেখবো যে তাদের আনপোলারাইজড লাইট থেকে তারা বেরিয়েছে, উৎপত্তি হয়েছে, তারা একে অপরের পারপেন্ডিকুলার ডাইরেকশনে পোলারাইজ। তার মানে ই এর প্লেন অফ পোলারাইজেশনটা হচ্ছে ইন দ্য প্লেন অফ ইউর স্ক্রিন, আর ও এর ইয়েটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য স্ক্রিন। ডট ডট মানে বুঝতেই পারছিস, ভেতরে ঢুকছে বাইরে বেরোচ্ছে, এরকম টাইপের। তো এরকম বাইরেফ্রেঞ্জিং মেটেরিয়াল, এবার আমার তো দু রকমের ও ইয়ে বেরোলো, ওটা আমি আনপোলারাইজড লাইট থেকে একটা পার্টিকুলার লাইটকে পেতে চাই। সাপোজ আমি ই রেটে পেতে চাই, মানে প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্সে ও বেরিয়ে আমি ওই রেটাকে নিয়ে কাজকর্ম করবো। তো তখন আমাকে এই জিনিসটাকে, এই আনপোলারাইজড লাইটটাকে ইনসিডেন্ট করতে হবে না একটা ক্রিস্টালের উপরে বা একটা মিড প্রিজমের উপরে। প্রিজমটা একটু অদ্ভুত টাইপের প্রিজম, তুই ছবিটা দেখে বুঝতে পারছিস রম্বয়েড টাইপের প্রিজম। মানে বেসিক্যালি দুটো প্রিজমকে উল্টো উল্টো করে একটার সঙ্গে একটা ওই কানাডা বালসাম নামে এক ধরনের আঠা পাওয়া যায়, সেই আঠা দিয়ে আটকানো আছে। তো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে আনপোলারাইজড লাইট এসে পড়লো, ই রেটা মানে সোজা যাচ্ছে, ও রেটা এসে কানাডা বালসামে এমন ভাবে পড়লো যাতে ও রেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়। সুতরাং ও রেটা কানাডা বালসাম থেকে টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড হলো, এবং তলায় আমি এটা সার্ফেসটাকে ব্ল্যাকেন করে রেখেছি, ও রেটা অ্যাবজর্ব হয়ে গেল। ই রেটা রিফ্রাকশনের নিয়ম মেনে বেরিয়ে চলে গেল আমাদের প্রিজমটা থেকে। এই প্রিজমটাকে বলা হয় নিকোল প্রিজম। নিকোল প্রিজমটা আমরা ইউজ করি হচ্ছে আনপোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইট পেতে। পোলারাইজেশনটা এই যে আমি এখানে আনপোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইট পেলাম, এই পোলারাইজড লাইটটাকে বলা হয় লিনিয়ার পোলারাইজেশন। এছাড়াও আরো দু ধরনের পোলারাইজেশন পসিবল। লিনিয়ার পোলারাইজেশনের ছবিটা হচ্ছে তলায় দেখো, প্রথম ছবি। তারপরে একটা সার্কুলার পোলারাইজেশন হতে পারে, একটা ইলিপ্টিক্যাল পোলারাইজেশন হতে পারে। এগুলো খুব মানে ম্যাথমেটিক্যালি যেরকম ভাবে আমরা রিসার্চ ফিগার করেছিলাম, ঠিক সেরকম রিসার্চ ফিগার্সে আমাদের অ্যানালাইজ করতে হবে, মানে লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন এবং ইলিপ্টিক্যাল পোলারাইজেশন। এই যে আমি বাইরেফ্রেঞ্জেন্ট মেটেরিয়াল বললাম যেখান থেকে ও রে এবং ই রে তৈরি হবে, সেই সমস্ত ক্রিস্টালগুলোর মধ্যে একটা করে অ্যাক্সিস থাকে, যে অ্যাক্সিসটাকে বলা হয় মানে অ্যাক্সিস, অপটিক অ্যাক্সিস অফ দ্য ক্রিস্টাল। অপটিক অ্যাক্সিস বরাবর ও রে এবং ই রের কোনো তফাৎ থাকে না, কিন্তু অপটিক অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে ও রে এবং ই রে সবচেয়ে বেশি তাদের মধ্যে ডিফারেন্স হয়। তুই খেয়াল করে দেখ, আমি অপটিক অ্যাক্সিসের ভার্টিক্যালি ডটেড লাইনটা দিয়ে দেখিয়েছি। ও রে তোমার যেহেতু নর্মাল নিয়ম মেনে চলে, ও রে তোমার ওয়েভফ্রন্টটা তো একদম এক্স্যাক্টলি স্ফেরিক্যাল হবে। ই রে ওয়েভফ্রন্ট গুলো আমি দেখতে পাচ্ছি
পারপেন্ডিকুলার ডিরেকশনে একবার ওই সার্কেলের থেকে বেশি রেডিয়াস, একবার সার্কেল থেকে কম রেডিয়াস। তো সার্কেল থেকে বেশি রেডিয়াস যদি হয় তাকে আমরা বলবো নেগেটিভ ক্রিস্টাল, আর সার্কেল থেকে কম রেডিয়াস হলে তাকে আমি বলবো পজিটিভ ক্রিস্টাল। এছাড়াও আমাদের এই পজিটিভ এবং নেগেটিভ ক্রিস্টাল ছাড়াও আরো কিছু জিনিসপত্র আমাদের ইউজ করতে হয় অপটিক মানে পোলারাইজেশনের জন্য। সেগুলোকে আমরা কোয়ার্টার ওয়েভ প্লেট এবং হাফ ওয়েভ প্লেট বলি। কিছু না, একটা করে ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করিয়ে দেয়। λ/2 প্লেটকে আমরা হাফ ওয়েভ প্লেট বলি, আর λ/4 প্লেটকে আমরা কোয়ার্টার ওয়েভ প্লেট বলি। কোয়ার্টার ওয়েভ প্লেট এবং হাফ ওয়েভ প্লেট একটা করে ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করিয়ে দেয়, এবং সেই ফেজ ডিফারেন্সটা থেকে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে দুটো মানে একটা লিনিয়ারলি পোলারাইজড সাইড থেকে আমি 45 ডিগ্রিতে ফেললে সার্কুলারলি পোলারাইজড সাইড পেতে পারি। 45 ডিগ্রি না করে অন্য করে ফেললে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে ইলিপ্টিক্যালি পোলারাইজড সাইড পেতে পারি। মানে কিভাবে এগুলো তৈরি করা হয় এগুলো তোমরা যখন পোলারাইজেশন করবে তখন আরো ভালো করে বুঝতে পারবে। অপটিক্যাল কম্পোনেন্ট যেগুলো আমরা ইউজ করি, আমি জাস্ট একটা লিস্ট করে রাখলাম। আমাদের কাছে মিরর আছে, প্লেন মিরর এবং কার্ভ মিরর। আমাদের কাছে থিক এন্ড থিন লেন্সেস আছে, প্রিজমস আছে, বাইপ্রিজমস আছে, থিন ফিল্মস আমরা করি, জোন প্লেট আমরা ইউজ করি, সিঙ্গেল এবং ডাবল স্লিট ইউজ করি, গ্রেটিং ইউজ করি, বিম স্প্লিটার ইউজ করি। বিম স্প্লিটার হচ্ছে ওই তোমার পার্শিয়ালি সিলভার গ্লাসে কিছুটা পোর্শন রিফ্লেক্টেড হবে, কিছুটা পোর্শন ট্রান্সমিটেড হবে। ফিল্টার ইউজ করি, ওয়েভলেন্থ ফিল্টার। আমাদের পোলারাইজার, অ্যানালাইজার, রিটার্ডার্স মানে ওই যে λ/4 আর λ/2 প্লেট গুলো। অপটিক্যাল ফাইবার ইউজ করি লাইট ক্যারি করার জন্য। তো দিস আর অল অপটিক্যাল কম্পোনেন্টস যেগুলোতে আমি এর আগে যে জিনিসগুলো আমি বললাম, রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিসপারশন, ইন্টারফারেন্স, রিফ্লেকশন, পোলারাইজেশন, সমস্ত কটা ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই যন্ত্রপাতিগুলো কোনটার সঙ্গে কোনটা ইউজ করে হয়। এবং ইফ আই মুভ ইনটু অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপি বা অ্যাস্ট্রোনমিক্যাল স্পেকট্রোমেট্রির জন্য কিন্তু এদের আরো জটিল বা জটিলতর, তোমরা যেগুলো ল্যাবরেটরিতে করছো তার থেকে আরো কমপ্লেক্স কম্বিনেশন অফ দিস অপটিক্যাল কম্পোনেন্ট ইউজ করা হয়। এবং যেটা আমি আগে বলে দিলাম, তুমি যদি মানে অবজারভেশন অ্যাস্ট্রোফিজিক্স চাও, অপটিক্স তোমাকে ভালো করে জানতেই হবে। এটা যে শুধু ভিজিবল লাইটের জন্য হবে তা নয়। এই প্রিন্সিপাল গুলো ইএমসি মানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এন্টার স্পেকট্রাম জুড়ে, কারণ তারা বেসিক্যালি ওয়েভ। তাহলে লাইট যেরকম ভাবে রিফ্র্যাক্ট করে বা রিফ্লেক্ট করে বা ডিসপার্স করে বা তোমার ইন্টারফেয়ার করে বা ডিফ্র্যাক্ট করে, তো তাদের সবকটাই এরকম ওই প্রপার্টি গুলো মেনে চলবে। তো তাদের বিভিন্ন বিভিন্ন ওয়েভলেন্থ রেঞ্জের জন্য আবার বিভিন্ন বিভিন্ন টাইপের যন্ত্র ইউজ করতে হবে বা যন্ত্র কম্বিনেশন ইউজ করতে হবে ইনফরমেশন সেখান থেকে এক্সট্রাক্ট করার জন্য। যখন আমি অ্যাস্ট্রোনমির কথাতেই এলাম, তো শুরুটা করা যায় টেলিস্কোপ দিয়ে। টেলিস্কোপ সম্বন্ধে দুখানা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে পরপর, সামনের সপ্তাহ সোমবার এবং মঙ্গলবার 23 এবং 24 পরপর যাতে কন্টিনিউটি থাকে, ওই জন্য আমি এবং গৌরব আমরা পরপর দুটো ক্লাস রেখেছি। 7:30 থেকেই হবে সন্ধ্যেবেলা। একজন খুব টেকনিক্যাল পার্সন যারা এই টেলিস্কোপ নিয়ে ডিল করেন প্রতিনিয়ত, তাদের এক্সপার্ট মানে একটা এক্সপার্টের থেকে মানে আমি তো ফিজিক্স পড়াই, কিন্তু যারা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি রাত টেলিস্কোপ ডিল করেন তাদের একটা মানে ফার্স্ট পার্সন এক্সপিরিয়েন্স শোনাটা তোমাদের কাছে একটা মেমোরেবল ইভেন্ট হয়ে থাকবে আশা করি। সুতরাং সামনের সপ্তাহ 23 এবং 24 তারিখ সোম এবং মঙ্গলবার 7:30 থেকে ক্লাসটা মিস করো না। টেলিস্কোপ দুই ধরনের হয়, একটা রিফ্র্যাক্টিভ টেলিস্কোপ যেটা আগেকার দিনে ইউজ করা হতো। রিফ্র্যাক্টিভ টেলিস্কোপের ছবিটা উপর দিকে দেওয়া আছে, দুটো লেন্স থাকে, কনভার্জিং লেন্স মানে একটা অ্যাপারচার, বড় সাইজের অ্যাপারচার, অবজেক্টের দিকে থাকে তাকে আমি অবজেক্টিভ লেন্স বলি। অবজেক্টিভ লেন্স থেকে ইনকামিং লাইট এসে ফোকাস করে তারপর গিয়ে পড়ে হচ্ছে আমাদের আইপিএস লেন্সের উপরে। এন্টার ব্যাপারটাই হচ্ছে তোমার তাহলে আমি অবজেক্টের ছবিটা ওই ফোকাল পয়েন্টে দেখতে পাই। That is all about refracting telescope. Reflecting telescope কি না, সেখানে লেন্সের বদলে মিরর ইউজ করা হয়। তুমি খেয়াল করে দেখ পরের যে ছবিটা, সেটা হচ্ছে যে অ্যাপারচারটা দিয়ে লাইট ঢুকলো, গিয়ে পড়লো একটা কনকেভ মিররে, কনকেভ মিরর থেকে তারপর এসে পড়লো হচ্ছে আরেকটা সেকেন্ডারি মিররে, সেকেন্ডারি মিরর থেকে আমার আইতে বা আইপিএস লেন্সের দিকে চলে গেল। রিলেটিভ কিছু সুবিধা আছে রিফ্লেক্টিভ টেলিস্কোপে, ওই জন্য আজকালকার দিনে ম্যাক্সিমাম টেলিস্কোপে রিফ্লেক্টিভ হয়। তো টেলিস্কোপের নেচারটা জানা হলো রিফ্র্যাক্টিভ বা রিফ্লেক্টিভ। এছাড়া আমাকে আরো দুটো জিনিস জানতে হবে। সেটার জন্য আমি যদি মনে করো একটা তারাকে দেখলাম, তার পজিশন আমি দেখার চেষ্টা করছি আমার এখানে এসে, আমার ঠিক মাথার উপরে আমার জেনিথ রয়েছে,
এইটা হচ্ছে আমার হরাইজন, এটা হচ্ছে আমার দিগন্ত রেখা। তো বেসিক্যালি যেটা আমরা করি সেটা হচ্ছে যে উত্তর দিক থেকে মানে আমার সাপেক্ষে যেটা নর্থ, সেইখান থেকে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে আমি অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বলি। কেউ কিছু স্যার বলছে? হ্যাঁ বল। হ্যাঁ স্যার, লাইট চেঞ্জ হচ্ছে না, এই আবার সবে হলো। হয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে যখন ঠিক আছে, গুড। তো altitude azimuth is a kind of measurement system in astronomical observation. আমি আমার ডিস্ট্রিক্টে নর্থ দেখলাম, সেখান থেকে এই অ্যাঙ্গেলটা ঘুরে এসে সেই অ্যাঙ্গেলটাকে আমি অ্যাজিমুথ দেখলাম, তারপরে আমি উপর দিকে তাকালাম, দ্যাট গিভস মি মাই অল্টিটিউড। তাহলে এটাকে অনেক সময় ছোট্ট করে অ্যালটাজ বা অল্টিটিউড অ্যাজিমুথ কোঅর্ডিনেট সিস্টেম বলে। এবার আমি আমার এখানে ওই দুটো অ্যাঙ্গেল দেখে বলে দিলাম যে এই স্টারটাকে আমি এই সময়টা এখানে রেখেছি। পৃথিবীর অন্য প্রান্তে আরেকজন অ্যাস্ট্রোনমার, সে তো বুঝতেই পারবে না আমি কার কথা বলছি, সে তো অন্য জায়গায় আছে। সুতরাং আই নিড টু এগ্রি আপন সাম কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে পৃথিবী শুদ্ধ সবাই সেই কোঅর্ডিনেট সিস্টেমকে ইয়ে করবে, মেনে চলবে, একই কোঅর্ডিনেট সিস্টেম, মানে কোনো কনফিউশন হবে না। লোকাল অবজারভেশনের জন্য আমাদের অ্যালটার সিস্টেমটা ইম্পর্টেন্ট, কিন্তু যদি আমি কোলাবোরেশন করি বা আমি মানে আমার অবজারভেশনটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং সবাই যদি এগ্রি করতে চায়, সেটার জন্য আমাকে একটা স্পেশাল রেফারেন্স সিস্টেম ইউজ করতে হবে। এই যে তলার ছবিটা আমি দেখিয়েছি, এই তলার ছবিটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমের ছবি। আমাদের নর্থ পোলটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছি যে আর্টটা হচ্ছে ছোট্ট একটা ভেতরে রয়েছে, সবুজ রঙের আর্ট, এবং তার উপর দিকে নর্থ পোল, তলার দিকে সাউথ পোল, তার ইকুয়েটার একটা গোল করে দেখিয়েছি আমি। আর আমার আর্টকে ঘিরে আমি একটা কাল্পনিক স্ফিয়ার কল্পনা করলাম, এটাকে বলা হয় সেলেস্টিয়াল স্ফিয়ার। ঠিক আমার নর্থ পোলের মাথাতে আমাদের নর্থ সেলেস্টিয়াল পোল আছে, আমার সাউথ পোলের তলাতে সাউথ সেলেস্টিয়াল পোল আছে, এবং এই যে ইকুয়েটারটা রয়েছে, সেলেস্টিয়াল স্ফিয়ারের যে ইকুয়েটারটা, সেই সেলেস্টিয়াল স্ফিয়ারের ইকুয়েটার কিন্তু আমার ইকুয়েটারকে সবসময় কাট করবে না। কারণ আমরা জানি যে আমাদের যে আর্থের অ্যাক্সিসটা সেটা কিন্তু টিল্টেড, আর্থের অ্যাক্সিসটা টিল্টেড। অন দ্য আদার হ্যান্ড আমার যে সেলেস্টিয়াল ইকুয়েটারটা, সেই সেলেস্টিয়াল ইকুয়েটারটা বেসিক্যালি আমাদের 12টা কনস্টেলেশন বা আমাদের যে রাশিচক্র, ওই 12টা কনস্টেলেশন পুরো পুরো ঘুরে ঘুরে ওর উপর দিয়ে যায়। আমাদের মাত্র দুটো পয়েন্টে আমাদের সেলেস্টিয়াল ইকুয়েটার এবং আমাদের আমাদের আর্থের ইকুয়েটার এবং সেলেস্টিয়াল ইকুয়েটার একে অপরকে কাট করবে দুটো দুটো ইকুইনক্সে। একটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স মার্চে, আর একটা হচ্ছে অটোনাল ইকুইনক্স 23 সেপ্টেম্বরে। এবার ওই দুটো রেফারেন্স পয়েন্ট যেহেতু গোটা পৃথিবীর শুদ্ধ লোক এগ্রি করবে, সুতরাং ওই রেফারেন্স পয়েন্টটাকে ধরে ওরকম ভাবে আমি একটা ওখানে যেরকম অ্যাজিমুথ নিয়েছিলাম, সেখান থেকে আমি একটা রাইট অ্যাসেশন নেব, আর তারপর উপর দিকে উঠে আমি ডিক্লিনেশন নেব। সুতরাং রাইট অ্যাসেশন ডিক্লিনেশন ইজ অফ ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, এবং এইটা আরো ডিটেলসে তোমাদের পড়ানো হবে, মানে এখান থেকে অঙ্ক টঙ্ক আসে খুব। তো অল্টিটিউড অ্যাজিমুথ এবং রাইট অ্যাসেশন ডিক্লিনেশন দু ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আমরা টেলিস্কোপ অবজারভেশনে ইউজ করি। কিভাবে না, আমি টেলিস্কোপটাকে মাউন্ট করবো কিরকম ভাবে। দু ধরনের মাউন্ট বাজারে কিনতে পাওয়া যায়, একটা অ্যালটাস মাউন্ট, একটা ইকুয়েটোরিয়াল মাউন্ট। আমি বাড়িতে বসে যে টেলিস্কোপ নিয়ে কাজ করি বা আমাদের বিভিন্ন কলেজের যে টেলিস্কোপ গুলো রয়েছে, অ্যাকচুয়াল অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ টেলিস্কোপ কিন্তু তার থেকে আরো বেশি বড় এবং আরো বেশি কমপ্লেক্স। মাঝখানে যে ছবিটা দেখানো রয়েছে, যেটা ডোমের মধ্যে, ওটা হচ্ছে আমাদের দেবস্থল অপটিক্যাল টেলিস্কোপ, মানে অ্যারাইজ আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট নৈনিতাল, সেখানকার ইন্ডিয়াস লার্জেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অপটিক্যাল টেলিস্কোপ। আর তার পাশে একটা ওই চোখের মতন ছবি দেখা যাচ্ছে না, এইটা এখন তৈরি হচ্ছে। এটা হচ্ছে 30 মিটার টেলিস্কোপ, মানে ওর মিররটা 30 মিটার ওয়াইড। কত বড় তুই চিন্তা কর। আশা করি ছোট্ট ছোট্ট গাড়িগুলো তলায় যেটা রয়েছে, সেই গাড়িগুলো দেখে তুমি টেলিস্কোপটার সাইজটা আন্দাজ করতে পারছো। অ্যাপারচার যত বড় হবে তত বেশি লাইট ঢুকবে এবং তত বেশি আমি ইনফরমেশন গ্যাদার করতে পারবো। আমি অপটিক্যাল, যেহেতু আমি অপটিক্স পড়েছি, সুতরাং আমি অপটিক্যাল টেলিস্কোপের ছবিটাই এখানে রেখেছি। আরো বিভিন্ন ওয়েভলেন্থে গেলে আমি আরো বিভিন্ন রকমের টেলিস্কোপ দেখতে পাবো। আমি যদি এবার স্পেকট্রোস্কোপিতে আসি, তো বেসিক্যালি আমাদের একটা একটা লাইট সোর্স, সেই লাইট সোর্সটা কন্টিনিউয়াস স্পেকট্রাম দেখাবে। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে এই যে দেখো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন সব রকমের লাইটিং দেখতে পাচ্ছি। কিন্তু আমি বেসিক্যালি যেটা আমি পাবো, আমি যখন অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখবো, মনে কর এই
কন্টিনিউয়াস লাইট সোর্স থেকে লাইট এসে এই ক্লাউডের মধ্যে দিয়ে পাস করে এসে গেল, তখন আমি তাকে দেখছি। তো আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ওই অ্যাবজর্পশন স্পেকট্রা যেটা আমাদের কন্টিনিউয়াস এমিশন স্পেকট্রাম ছিল, তার মাঝে মাঝে কয়েকটা এরকম কালো ডিপ আমি দেখতে পাচ্ছি। কালো মানে কি, ওখানকার ইয়েগুলো অ্যাবসেন্ট। তো এইটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম ইজ কন্টিনিউয়াস। আমি কিন্তু দেখি অ্যাবজর্পশন স্পেকট্রামে যে মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে এসছে, সেই মিডিয়াম নিজের এক্সাইটেশন লেভেল অনুযায়ী সেখান থেকে এনার্জি শুষে নিয়েছে। সুতরাং ওই মিডিয়ামটা, মনে করি ক্লাউড অফ গ্যাস, ওই মিডিয়ামটার যে ক্যারেক্টারিস্টিক লাইনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক ওই অ্যাবজর্পশন স্পেকট্রামে ওই লাইনগুলোকে আমি অ্যাবসেন্ট দেখব। তাহলে তুমি বুঝতে পারলে কন্টিনিউয়াস স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম এবং অ্যাবজর্পশন স্পেকট্রামের কি ডিফারেন্স। আমরা ল্যাবরেটরিতে বেসিক্যালি এমিশন স্পেকট্রাম দেখি। আমরা যখন স্পেকট্রোমিটারে মধ্যে দিয়ে সোডিয়াম লাইট দিয়ে নিয়ে এসে লাইটকে স্পেকট্রোমিটারে দেখি, আমরা এমিশন স্পেকট্রাম দেখি। কিন্তু যদি সূর্যের আলোকে তুই যদি অ্যানালাইজ করিস, তুই কিন্তু এই অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখতে পাবি। এবং এই কালো কালো লাইনগুলোকে আমরা ফ্রন্ট অফ লাইন বলি। এবং ফ্রন্ট অফ লাইন আমাকে অনেক ইনফরমেশন দিয়ে দেবে। সূর্য চারদিকে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কি, ফ্রন্ট অফ লাইন দেখতে পাবো ম্যাক্সিমামটাই হিলিয়ামের স্পেকট্রামের সঙ্গে মিলে যাচ্ছে, মানে হিলিয়ামের এমিশন স্পেকট্রামের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারবো যে সূর্যের চারদিকে হিলিয়াম গ্যাসের একটা আবরণ রয়েছে। ওই জন্য সূর্যর নামটা হিলিওস, মাথায় রাখো। এইবার যেটা আমি বলছিলাম, পারফেক্টলি মনোক্রোমেটিক হলে তো একদম এরকম ডেল্টা ফাংশনের মতন আমি দেখতে পাবো, এরকম লম্বা লম্বা লাইন। তার বদলে আমরা কিন্তু এরকম, হ্যাঁ বলো। আবার ফ্রিজ হয়ে গেছে। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, এখন চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, গুড। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি লাইনগুলোকে ব্রডেন কেন দেখাই, মানে যেগুলো আমার লম্বা লম্বা একদম পারফেক্ট ভার্টিক্যাল লাইন দেখার কথা, সেখানে আমি এরকম ওয়াইডেন্ড লাইন কেন দেখি? এই ওয়াইডেনিং অফ স্পেকট্রাল লাইন্সকে বলা হয় ব্রডেনিং। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ব্রডেনিং যত কম হবে তাকে তো আমি তত বেশি মনোক্রোম্যাটিক বলবো। ওয়াইডেন বেশি হওয়া মানে সে পলিক্রোম্যাটিক হয়ে গেল। তো ন্যাচারাল ব্রডেনিং হয়। লাইন ব্রডেনিং এর তিনটে কারণ হতে পারে। একটা ন্যাচারাল ব্রডেনিং, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডেল্টা ই ডেল্টা টি ইজ অফ দ্য অর্ডার অফ মানে h+2 বা h/4 পাই। তো এই একটার জন্য যেহেতু এনার্জির একটা স্প্রেড সবসময়তেই থাকবে, সুতরাং তুমি কখনো পারফেক্টলি মনোক্রোম্যাটিক লাইট পেতে পারো না। তার মধ্যে একটা মানে মিনিমাম হলেও একটা স্প্রেড থাকবে, এটাকে ন্যাচারাল ব্রডেনিং বলে। অ্যান্ড দ্যাট ইজ দ্য অরিজিন ইজ পারফেক্টলি কোয়ান্টাম মেকানিক্যাল, হাইজেনবার্গস আনসার্টেনটি। আমি যেগুলোকে নিয়ে ডিল করি, সেখানে যে সিস্টেম গুলোকে নিয়ে ডিল করি, সেখানে অ্যাটম গুলো কন্টিনিউয়াস মুভ করে, র্যান্ডম ট্রানজিশনে মোশন করে। তো তার জন্য যে ব্রডেনিংটা হয় তাকে আমরা ডপলার ব্রডেনিং বলি। আর অ্যাটম গুলো তো যেতে যেতে একে অপরের সঙ্গে ধাক্কা লাগাবে, কলিশন হবে, সেই কলিশনের জন্য প্রেসার ব্রডেনিং হয়। তো বেসিক্যালি লাইন ব্রডেনিং এর তিনটে উপায় রয়েছে, ন্যাচারাল, ডপলার এবং প্রেসার। এই তিনটে জিনিসের কথা একটু মাথায় দেখো। এই তিনটে কারণের জন্যই আমি কখনো পারফেক্ট মনোক্রোম্যাটিক মানে একটাই পার্টিকুলার ল্যাম্ডাতে আমি এমিশন বা অ্যাবজর্পশন পাচ্ছি তা কিন্তু নয়। আই হ্যাভ বেসিক্যালি উইথ, লাইনের উইথ থাকে। তো মনে হতেই পারে যে আপনি তো বললেন সবসময় অ্যাটম অ্যাটম বলছেন, তো আমার যে যার মধ্যে দিয়েও পাস করছে সেটা তো মলিকুলস থাকতে পারে। তো মলিকুলার স্পেকট্রোস্কোপি অ্যাটমিক স্পেকট্রোস্কোপি থেকে স্লাইটলি আলাদা। আমরা জানি যে মলিকুল মনো অ্যাটমিক হতে পারে, মানে মনো অ্যাটমিক মানে শুধু অ্যাটমিকই হয়ে গেল। ডায়াটমিক গ্যাসেস থাকতে পারে, ট্রাইটমিক থাকতে পারে, পলিঅ্যাটমিক থাকতে পারে। এবং সেখানে অ্যাটমগুলোর মধ্যে বন্ডিং হতে পারে বিভিন্ন রকমের, আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, ভ্যান ডার ওয়েলস বন্ডিং, মেটালিক বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং। তো অ্যাটমটা কেমন এবং তার বন্ডিংটা কেমন তার উপর নির্ভর করবে যে আমি তার স্পেকট্রাটা কেমন পাবো। পিওর রোটেশনাল স্পেকট্রা পেতে পারি, রোটেশন অ্যান্ড ভাইব্রেশনাল স্পেকট্রা পেতে পারি, রামান স্পেকট্রা পেতে পারি, আল্ট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রা পেতে পারি, ইলেকট্রনিক স্পেকট্রা পেতে পারি। এছাড়াও আমি এনএমআর ইএসআর স্পেকট্রা, আমি এনএমআর ইএসআরটা অবশ্যই তোমার অ্যাস্ট্রোনমিতে খুব একটা বেশি নয়, কারণ এনএমআর মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, যেটা আমাদের এমআরআই হয় মেডিকেল সিস্টেম। আমি তার নামগুলো লিখেছি, যেগুলো সবকটাই কিন্তু মলিকুলার স্পেকট্রোস্কোপির অন্তর্গত। সুতরাং আমাকে যদি একটা মানে অ্যাস্ট্রোনমিক্যাল স্পেকট্রোস্কোপি করতে হয়, আমাকে কিন্তু ভেতরকার এইসব জিনিসপত্রগুলো পড়ে রাখতে হবে। কখন পিওর রোটেশন হবে,
কখন রোটেশনের সঙ্গে ভাইব্রেশন ইনক্লুডেড থাকবে, কখন ইনফ্রারেড পাচ্ছি মানে সেটা রামান না অন্য কিছু, আলট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রাম বা কখন বেরোবে, সেই সবকটার পেছনে কিন্তু ফিজিক্স লুকিয়ে আছে। এই যে বাঁদিকের যে ছবিটা পরের স্লাইডে, সেইখানে আমি একটা আমাদের ল্যাবরেটরিতে ইউজ করা স্পেকট্রোমিটার দেখাচ্ছি। এই স্পেকট্রোমিটার তোমরা সবাই দেখেছি, এর উপরে আমি প্রিজম চাপিয়ে বা গ্রেটিং চাপিয়ে আমি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো করি, অপটিক্সের এক্সপেরিমেন্ট ডার্ক রুমে। পরের যে ছবিটা, পরের যে ছবি দুটো, সেইখানে একটা ওই চার্জ কাপল ডিভাইস সিসিডি ডিভাইস দিয়ে স্পেকট্রোমিটার তৈরি করা হয়েছে। স্যার স্লাইড চেঞ্জ হচ্ছে না, এবার হয়েছে। ওকে ওকে তো আমি অপটিক্যাল স্পেকট্রোমিটার এ প্রিজম ইউজ করি বা গ্রেটিং ইউজ করি। প্রিজমে নর্মাল ডিসপারশন হবে, গ্রেটিং এ ডিফ্রাকশন হবে, সেটা দিয়ে আমি ওয়েভলেন্থকে অ্যানালাইজ করতে পারি এবং সেইখানকার যে ওয়েভলেন্থটা তার মানে যেখান থেকে এমিটেড হয়েছে তার এলিমেন্টাল কম্পোজিশনটা অপটিক্যাল সিগন্যাল থেকে পেতে পারি। এছাড়াও তোমার ওই রকম ওই অপটিক্যাল স্পেকট্রোমিটার ছাড়াও আরো এক ধরনের স্পেকট্রোমিটার আছে, তাকে আমি মাস স্পেকট্রোমিটার বলি। মাস স্পেকট্রোমিটাররা ওই চার্জ বাই মাস রেশিও বার করে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, এবং রিলেটিভ কম্পোনেন্টস কে বেশি কে কম, মনে করে একটা জায়গাতে হাইড্রোজেন আছে, একটা জায়গায় হিলিয়াম আছে, তো আমি মাস স্পেকট্রোমিটার ইউজ করে আমি বুঝতে পেরে যাবো যে কোন কম্পোনেন্ট কতটা বেশি আছে বা কতটা কম আছে। স্পেকট্রোমেট্রিতে কিন্তু রেজলিউশনটা খুব ইম্পর্টেন্ট, আবার সেই র্যালেস ক্রাইটেরিয়া I/I not equal to 0.81, ওইটুকু মিনিমা থাকলে রিজলভ হবে, তার থেকে বেশি হলে দেখ এই বাঁ দিকেরটা রিজলভ হয়েছে, আমি স্পষ্ট দুটোকে আলাদা করে চিনতে পারছি, ডান দিকের ছবিটাতে কিন্তু রেজলিউশন আমি পাচ্ছি না। স্পেকট্রোস্কোপির 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিকে যদি আমি যাই, স্পেকট্রোমেট্রির মধ্যে স্পেকট্রোফোটোমেট্রি বলে একটা গল্প আছে। সেটা হচ্ছে যে আমার স্যাম্পলটা জানা আছে, এখানে ছবিটা কি না একটা ডিসপারসিভ এলিমেন্টের মধ্যে দিয়ে আমি সাপোজ একটা স্পেকট্রাম পেলাম এবং সেখান থেকে একটা ফিল্টার ইউজ করে আমি একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে তুলে নিলাম এখান থেকে, এবং সেই পার্টিকুলার ওয়েভলেন্থটা গিয়ে স্যাম্পলের মধ্যে দিয়ে যখন যাবে তখন ডিটেক্টর কি দেখতে পাবে সেসব অলরেডি কিন্তু আমার অলরেডি সবকিছু ক্যালিব্রেট করা আছে। তাহলে বেসিক্যালি আমি ওয়েভলেন্থটা মানে ওয়েভলেন্থটা কত, ওই যে পার্টিকুলার ফিল্টারটা ইউজ করে যে লাইটটাকে আমি বার করে নিয়েছি তার ওয়েভলেন্থ কত সেটা জানতে পেরে যাবো। এটাকে বলা হয় স্পেকট্রোফোটোমেট্রি। স্যাম্পলটা জানা আছে, ডিজিটাল রিডআউট পসিবল, আমি ওয়েভলেন্থ ব্যাক ক্যালকুলেট করতে পারবো। তো আমাদের যখন আমরা অ্যাস্ট্রোনমিক্যাল স্পেকট্রোস্কোপি করব, আমার সোর্স কি, অল অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, সবাই কিছু না কিছু এমিট করছে। ডার্ক ম্যাটার ছাড়া সমস্ত ইনফরমেশন তো আমার কাছে ইন ফর্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসবে, এবং সেখান থেকে আমি মনোক্রোমেটার্স ইউজ করব, সেখান থেকে এক্সট্রিমলি ন্যারো ব্যান্ডউইথের লাইটকে টেনে বার করে আনবো, তারপরে আমি ডিটেক্টরে ফেলবো। সেই ডিটেক্টর আমার হিউম্যান আই হতে পারে, ফটোগ্রাফিক প্লেট হতে পারে, সিসিডি ক্যামেরা হতে পারে, সিমস সেন্সর হতে পারে বা বোলোমিটার হতে পারে। এই সবকটার মাধ্যমে আমি অ্যানালাইজ করার চেষ্টা করব যে লাইটটা আমি পাচ্ছি সেটা যার থেকে উৎপত্তি হচ্ছে সেই বস্তুটা কেমন, সেই অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টটা কেমন। ঠিক আছে? এবং আমি মুখে যতটা বলছি ব্যাপারটা কিন্তু অতটা সোজা নয়। আমাকে প্রথমে পিকটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমার চেনা জানা ইনফরমেশনের সঙ্গে তাকে ক্যালিব্রেট করতে হবে এবং কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করতে হবে। এত ভলিউমস অফ ডেটা আমার কাছে আসবে, আমাকে কিন্তু স্পেকট্রাল ফিচারসগুলোকে আইডেন্টিফাই করে ক্যারেক্টারিস্টিক ট্রানজিশন মানে কোন লেভেল থেকে কোন লেভেলে ঝাঁপালে এই লাইটটা বেরোবে, আমাকে ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে কিন্তু স্পেকট্রোস্কোপি ডেটা অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ডে সবসময় নয়েজ থাকবে, আমার উদ্দেশ্য হবে নয়েজটাকে এলিমিনেট করে ইম্পর্টেন্ট ডেটাগুলোকে ছাঁকনির মতন করে ছেঁকে তুলে নেওয়া। ঠিক আছে? অ্যাস্ট্রোনমিক্যাল স্পেকট্রোমিটারের কিছু ছবি তো আমি তোমাদের জন্য রেখেছি এখানে। এটা হচ্ছে তোর ওই মনে হয় যতদূর মনে হচ্ছে আমি দেখলাম ফ্রান্সের একটা বড় মানে টেলিস্কোপের সঙ্গে যে স্পেকট্রোমিটার রাখা আছে, যেখানে স্পেকট্রোমিটারের ব্যাটারিটা হয় তার ছবি। পাশের যে বাঁদিকের ছবিতে সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ব্ল্যাক হোলের চারপাশে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা কি সেটা কিন্তু আমি স্পেকট্রোমেট্রি টেকনিক্সের সাহায্যে বার করে ফেলতে পারি। খেয়াল করে দেখ কত বহু বহু আলোকবর্ষ দূরে একটা ব্ল্যাক হোল, তার
চারদিকে ব্ল্যাক হোলের ছবিটা প্রথমে দেখলাম, সেখান থেকে আমি অ্যানালিসিস করে ছবিটাকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে এসে তার চারদিকে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা অ্যাক্রিটিং ডিস্ক বা কিছু একটা হবে, সেখান থেকে আলো বেরোচ্ছে এবং সেই আলোটাকে আমি অ্যানালাইজ করছি এই মাঠে এই পৃথিবীতে বসে, এবং সেই অ্যানালিসিস আমাকে বলে দেবে যে আমি ওই গ্যাসটা কি দিয়ে তৈরি। সুতরাং টেকনিক কত রকম ভাবে ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, টেকনোলজি কিরকম ডেভেলপ করে গেছে তোমরা বুঝতে পেরে যাচ্ছ নিশ্চয়ই। নেক্সট ছবিতে যাবো, দিস ইজ পোলারিমিটার, অ্যাস্ট্রোনমিক্যাল পোলারিমিটার। যে লাইটটা আমার কাছে আসছে সেটা আদৌ পোলারাইজ কিনা সেটা আমি এখানে বসে বসে অ্যানালিসিস করে করে দেখবো। ওই ছবিটাও আমি আবার এখানে রেখেছি, কারণ ও তোমাকে বলে দেবে যে ওখান থেকে যে রেডিয়েশনটা আসছে সেই রেডিয়েশনের পোলারাইজেশনটা কেমন, সেটা কি লিনিয়ারলি পোলারাইজ না সার্কুলারলি পোলারাইজ না ইলিপ্টিক্যালি পোলারাইজ। যদি লিনিয়ারলি পোলারাইজ হয় কেন লিনিয়ারলি পোলারাইজ, যদি সার্কুলারলি পোলারাইজ হয় কেন সার্কুলারলি পোলারাইজ। ফিজিক্স তো আমাকে জানতে হবে না, কারণ ওই 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 পোলারাইজেশনের ফিজিক্সটাই আমাকে বলে দেবে ওই অবজেক্টটা কেমন বা অবজেক্টটা কি। আমার চেনা জানা পালসার, ফেজার, ব্ল্যাক হোল, সুপারনোভা নাকি নতুন কোনো অবজেক্ট, সমস্ত কিন্তু আমি মাটিতে বসে বসে আমার আর্টে বসে বসে আমি করি এই কাজকর্মগুলো। ওই যে আমি বলছিলাম না, অ্যাস্ট্রোনমি ইজ দ্য কালমিনেশন অফ অল সায়েন্সেস, সমস্ত সায়েন্স যেন এসে অ্যাস্ট্রোনমিতে হাত বেরিয়েছে। নেক্সট কাম টু ইন্টারফেরোমিটার। আমি আজকেই কলেজে পড়াচ্ছিলাম মাইকেলসন ইন্টারফেরোমিটার এবং ফ্যাব্রিপেরো ইন্টারফেরোমিটার, সেই ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লিনেশন, ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেস। তোদের মনে হতেই পারে যে অ্যাস্ট্রোনমিতে ইন্টারফেরোমিটারের কি কাজ। ইন্টারফেরোমেট্রি করে আমার যে অবটেন্ড ইমেজ, সেই ইমেজের রেজলিউশন আমি বহুল পরিমাণে বাড়াতে পারি। আমি একদম ডাইরেক্টলি পৃথিবীতে বসে একটা স্টার কত বড় তার সাইজ বা তার ডায়ামিটার বা রেডিয়াস বার করে ফেলতে পারবো, সেই স্টারটা কত দূরে আছে আমি মাপতে পারবো। এমনকি শুনতে অদ্ভুত মনে হলো স্টেলার সারফেস ইমেজিংও পসিবল ইন্টারফেরোমেট্রি দিয়ে। ইন্টারফেরোমেট্রি দিয়ে স্টেলার সারফেসের ইমেজিংও পসিবল। এই ছবিটা দেখ, অনেক দূর থেকে একটা স্টারের থেকে লাইট আসছে, নিশ্চয়ই বুঝতে পারছিস সে কার্ভ লাইট গুলো আস্তে আস্তে এখানে এসে প্লেন ওয়েভ ফ্রন্ট এসে পৌঁছাচ্ছে। আমার ওইদিকে দুটো অ্যাঙ্গেল করে দুটো আমি টেলিস্কোপ আমি ওইদিকে তাক করে রেখেছি। দুটো টেলিস্কোপের মাঝখানে যে ডিস্টেন্স তাকে বেস লাইন বলে, তার মানে এফেক্টিভলি আমি যদি চারটে টেলিস্কোপকে এরকম ওই একই গ্যাপে রাখি, তার মানে ওই গোটা জায়গাটা জুড়ে হচ্ছে আমার এফেক্টিভ টেলিস্কোপের অ্যাপারচার। তার মানে আমি যখন তিনটে বা চারটে বা তার থেকে বেশি টেলিস্কোপ দিয়ে যখন আমি ইন্টারফেয়ার করি মানে ইন্টারফারেন্স করি, তাহলে ওই টেলিস্কোপ গুলোর কানেক্টিং যে লাইনটা তার মাঝখানের গোটা অঞ্চলটা তার অ্যাপারচার হিসেবে কাজ করবে। তার মানে বোঝ এফেক্টিভলি আমি আমার ক্যামেরার অ্যাপারচারটা কতটা বাড়িয়ে দিলাম। ক্যামেরার অ্যাপারচার বাড়ানো মানে সেখান থেকে বেশি পরিমাণে লাইট ঢুকবে, I will have more information. তো ইন্টারফেরোমেট্রিটা বেসিক্যালি অ্যাস্ট্রোনমিকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আরো ডিটেলস আরো নিখুঁত জানতে। ফ্যাব্রিপেরো ইন্টারফেরোমিটার তো বেসিক্যালি মাইক্রোস্টারের থেকেও আরো অনেক গুণে সুপিরিয়র। ইটালন বলে একটা জিনিস আছে, সেই ইটালন দিয়ে কিন্তু ইটালনের মানে প্রিসাইজ মুভমেন্ট করে কিন্তু আমি প্রচুর মানে ওই যে মেজারমেন্ট অফ সাইজ, স্টেলার সাইজ বা মেজারমেন্ট অফ ডিসটেন্স, এগুলো কিন্তু ওই ফ্যাব্রিপেরো বা মানে মডিফাই এই আমাদের ল্যাবরেটরি ফ্যাব্রিপেরো নয়, আরো মডিফাইড আরো ভাবে মানে আরো বড় টেলিস্কোপ ইউজ করে সেই ডেটাটাকে এর মধ্যে ফিট করে দিয়ে আমি আরো অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো আমি এত সব কিছু পেলাম, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি ছবি তুলবো বা ছবি থেকে আমি কিছু অ্যানালিসিস করব। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইমেজিং এর মধ্যে অ্যাস্ট্রোনমিক্যাল ফটোগ্রাফির মধ্যে কিছু ইস্যুজ রয়েছে। যেমন মনে কর আর্থের থেকে সেই অবজেক্টের ডিসটেন্সটা প্রচুর বেশি, এবং তারপরে আমি যে অবজেক্ট গুলোকে দেখছি তারা এত দূরে আছে যে তারা ভয়ঙ্কর রকমের ফেন্ট। সুতরাং আমার বড় ইমেজ ক্যারেক্টার লাগবে, লং এক্সপোজার লাগবে, অনেকক্ষণ ধরে এক্সপোজ করতে হবে এবং ডেটাগুলোকে কনস্ট্যান্টলি নিজেদের সঙ্গে ফিট করাতে হবে, এবং যে টাইপের অফ এনার্জি ওরা ইমিট করবে বা অ্যাবজর্ব করবে বা রিফ্লেক্ট করবে সমস্ত অবজেক্ট গুলো, তারা সমস্ত ওয়েভলেন্থ জুড়ে কভার আপ করতে হবে এবং তার জন্য আমাকে সেই রকম স্পেসিফিক যন্ত্রপাতি রাখতে হবে। ওগুলো তো স্থির নয়, মানে মহাবিশ্বের কেউই স্থির নয়, তো তাদের প্রপার মোশন থাকতে পারে বা অ্যাপারেন্ট মোশন থাকতে পারে।
সেই মোশনের জন্য আমাকে আমার টেলিস্কোপ বা অন্য সব যন্ত্রপাতি সেরকম ভাবে অ্যারেঞ্জ করতে হবে। ফোটনিক্স, আমি যদি রেকর্ডেড ভার্সন মানে অবভিয়াসলি ই ভার্সন অফ মাই ফটোগ্রাফ চাই, তো ফোটনিক্সটাকে বেশ জটিল হতে হবে, মানে ইলেকট্রনিক্সটা জটিল হতে হবে, এবং যে ইমেজগুলো আমি পাবো তার প্রসেসিং বার খুব লাগবে, মানে সেই প্রসেস কিভাবে আমি করবো, কতগুলো ফিক্স অ্যালগরিদম রয়েছে। যেমন মনে কর আমি আহ, একটা ফ্রেম দেখছি, এটা ওই স্ট্রেনের রেশিও একটা রেশিও আছে, হাইয়েস্ট লোয়েস্ট স্ট্রেনের রেশিও আর হাইয়েস্ট স্ট্রেনের রেশিও। কিভাবে আমি অ্যানালিসিস করি, মনে কর 50,000 ফ্রেমকে আমি একসঙ্গে সাম করেছি। এবার সেই 50,000 ফ্রেম থেকে আমি সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কোথাও রেফারেন্স পজিশনে ফিক্স করেছি। তখন আমি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে আগের বারে মনে হচ্ছিল যে একটাই জিনিস, এটা আসলে দুটো জিনিস। এবার মনে কর ওই 50,000-এর মধ্যে সবচেয়ে ভালো যে 25,000 ফ্রেম রয়েছে, ব্রাইটেস্ট পিক্সেল, সেগুলোকে আমি রেফারেন্স পজিশনে ফিক্স করলাম। তাতে কি হলো, যে জায়গাগুলো ইরেলেভেন্ট সেই জায়গাগুলো অন্ধকার হয়ে গেল। 25,000 থেকে আমি আরো 5,000 খানা ফ্রেম বেছে নিলাম যেগুলো ব্রাইটেস্ট পিক্সেল, সেগুলোকে আবার সেম রেফারেন্স পজিশনে বসালাম। তারপর লাস্টে 5,000 থেকে 500 ফ্রেম কানে বার করে আনলাম, সেগুলোকে রেফারেন্স পজিশনে আনা মাত্রই বুঝতে পারলাম যে যেটাকে ইনিশিয়ালি আমার একটা অবজেক্ট মনে হচ্ছিল সেটা দুটো অবজেক্ট। মানে এই ইমেজ প্রসেসিংটা যে কি লেভেলের ইমপ্রুভ করেছে তোরা কল্পনাতেও আনতে পারবি না। একটা ছবিকে পর অ্যানালিসিস করতে করতে যাওয়া। যে বিখ্যাত ব্ল্যাক হোলের ছবিটা ওই 2014 সালে বা 15 সাল সরি 2018 মার্চ ফার্স্ট নাগাদ বেরোলো, ওটা কিন্তু ইমেজ প্রসেস ফটোগ্রাফি। কখনো একটা ক্যামেরা থেকে ওরকম ভাবে তোলা যায় না, অনেক কটা ফ্রেম, অনেকবার এক্সপোজার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়ে ওটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ইমেজিং যখন বললাম তার পরের পার্টটাও বাদ থাকে কেন, যে অপটিক্সটা আমি করছি মানে অ্যাস্ট্রোনমিতে, সেটাকে অ্যাক্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ অপটিক্স বলে। অ্যাক্টিভ আর অ্যাডাপটিভ অপটিক্সটা কি বস্তু? ইউজ অফ অ্যাকচুয়েটার্স অন এ মিরর সাবস্ট্রেট টু কারেক্ট ফর ইন্ট্রিনসিক ফর্ম অফ এরর অ্যান্ড টু ফ্ল্যাটেন আর ডিস্টর্টেড ওয়েভফ্রন্ট ইনসিডেন্ট অন ইট। মানে কি, মনে কর থার্মাল ডিস্টারবেন্স হচ্ছে বা গ্র্যাভিটির কিছু মাইনর শিফট হচ্ছে। এবার আমার কাছে যে অপটিক্যাল টেলিস্কোপ গুলো রয়েছে এবং যেগুলো তারপরে তোমার রিফ্লেক্টিভ টেলিস্কোপ, বিশাল বড় বড় মিরর, লেবার্সের অপটিক্যাল টেলিস্কোপের মিররটাও বিশাল বড়, এবং সেই মিররের অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। গ্র্যাভিটি এমন ভাবে আমাকে মানে ওই সবকটাকে রেজাল্টেন্ট এমন ভাবে আমাকে অ্যালাইন করতে হবে যাতে সবকটাই ঠিকঠাক ভাবে অ্যালাইন থাকে। একটু এদিক ওদিক ওই নিশ্চয়ই বুঝতে পারছো, একটা গোটা অত বড় মিরর পসিবল না, আমার টুকরো অনেকগুলো মিররকে একসঙ্গে মিলিয়ে অপটিক্যাল রিফ্লেক্টিভ টেলিস্কোপ তৈরি করতে হয়। তো সেই মিররগুলোর অ্যালাইনমেন্ট যদি সামান্য ভাবে মানে মনে করো কোনো জায়গায় একটা ইয়ে লুজ হয়ে গেল, একটা স্ক্রু লুজ হয়ে গেল, তো ওই মিররটা রেখে গেল। তো সঙ্গে সঙ্গে কি করবো না, ওই অ্যাক্টিভ যে কারেকশনটা স্লোলি ভ্যারি মনে করো সেটাও সঙ্গে সঙ্গে হচ্ছে না, থার্মাল বা গ্র্যাভিটি ভেক্টর কিন্তু চেঞ্জ হচ্ছে, ও অ্যাক্টিভ অপটিক্স নিজে থেকে সেটাকে কারেক্ট করে দেবে। অ্যাডাপটিভ অপটিক্স কি, মনে কর অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স হলো, সে তখন অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্সের সঙ্গে সামঞ্জস্য রেখে মিররকে অ্যাডজাস্ট করে নেবে। এই ছবিটা দেখ, মনে করো আমি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভেটেড নয় আমার এটা, এরকম আবছা ব্লাড আমি ছবি পাবো। অন দ্য আদার হ্যান্ড যেই আমি অ্যাডাপটিভ অপটিক্সটাকে ইনকর্পোরেট করবো, ও আমাকে পরিষ্কার ছবি দিয়ে দেবে। ওয়েভ ফ্রন্ট যেটা ওর উপরে এসে পড়ছে, সেই ওয়েভ ফ্রন্টে যদি কোনো রকম ডিস্টরশন হয়, সেই ডিস্টরশন যেন মিরর নিজে নিজে কারেক্ট করে নিতে পারে। এবং বেশ জটিল যন্ত্রপাতি কাজে লাগানো হয় অ্যাক্টিভ আর অ্যাডাপটিভ অপটিক্সে, ভালো করে দেখে নাও। দুটো টার্ম কিন্তু আলাদা, একটা স্লোলি ভ্যারিং, একটা ফাস্ট। অ্যাক্টিভটা হচ্ছে স্লো ভ্যারিং এর জন্য এবং অ্যাডাপটিভটা হচ্ছে ফাস্ট ভেরিয়েশনের জন্য। কিন্তু বেসিক্যালি মেকানিজম হচ্ছে আমার মূল উদ্দেশ্য পরিষ্কার ছবি পাওয়া, সেইটা যেন কোনো ক্ষতি না হয়, আমার সেই উদ্দেশ্য যেন সাধন হয়, সেরকম ভাবে আমি আমার যন্ত্রপাতি, আমার আয়না, আমার লেন্স আমি তাদেরকে অ্যাডজাস্ট করে নেব। Coming to the end, তো স্টেলার অ্যাস্ট্রোনমি, গ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, এক্সট্রাগ্যালাকটিক অ্যাস্ট্রোনমি, কসমোলজি সব জায়গাতেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের তো হাতে ওই একটাই অস্ত্র। অনেক দূর থেকে যে ইথার তরঙ্গ বেয়ে যে আলো বা ইনফরমেশন ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমার কাছে আসছে,
তাকে খপাত করে ধরা এবং তার থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা। সুতরাং অপটিক্স ছাড়া তো আমাদের কোনো গতিই নেই। খেয়াল করে দেখ, আমরা অ্যাস্ট্রোনমি করি তো বেসিক্যালি অবজারভেশনাল, সেখান থেকে তো আলো ইন এনি ফর্ম আমাকে পেতে হবে। সে আমি যাই, আমি একটা তারাকে দেখি বা একটা গ্যালাক্সিকে দেখি বা গ্যালাক্সির বাইরে দেখি বা এন্টায়ার ভিজিবল ইউনিভার্সকে দেখি। ভিজিবল কথাটা আমাদের খেয়াল রাখো, ভিজিবল কথাটা আমি দেখতে পাচ্ছি। ফ্রম দা মানে ওই সেই ভিজিবল ইউনিভার্সের প্রান্ত থেকে যে পরিমাণ লাইট আমার কাছে আসে, দেখো সেখানেও আলোর কথা বলা হলো। লাইট মানে আমি ভিজিবল লাইট বলছি না, এন্টায়ার স্পেকট্রাম জুড়ে লাইটের কথা আমি বলছি। তো এখন কন্টিনিউয়াসলি ডিপ স্কাই সার্ভে চলে এবং বিভিন্ন স্পেস টেলিস্কোপ কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যেখান থেকে পাওয়া যাচ্ছে সেখান থেকে নলেজ মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে আমি অ্যানালাইজ করে আমাদের কসমসকে আরো বেশি করে আরো ডিপলি জানার চেষ্টা করে যাচ্ছি। পরে যখন নেক্সট জেনারেশন টেলিস্কোপ তৈরি হচ্ছে আরো, সুতরাং সেখানে ইন্টারন্যাশনাল কোনো একা দেশের পক্ষে সিঙ্গলি সম্ভব নয়। অনেক দেশ জুড়ে অনেক কটা দেশ মিলে অনেক কটা করে একে আবার এখন ঢুকতে চাইছে শেষের দিকে। ওকে, তো ইন্টারন্যাশনাল মেগা প্রজেক্ট মানে মানে হতেই থাকবে। এই 30 মিটার টেলিস্কোপ ইজ একটা ওয়ান অফ দ্যার, যেটা কাজটা চলছে হচ্ছে। তো অ্যাস্ট্রোনমির ফিউচার কিন্তু আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং এ, কারণ যে পরিমাণ ভলিউমিনাস ডেটা জেনারেট করা হচ্ছে অ্যাডভান্স ডিভাইস দিয়ে, সেগুলো কোনো সিঙ্গেল লোকের পক্ষে করা সম্ভব নয়। আমাদের এআই কে কাজে লাগাতেই হবে এবং আমাদের মেশিনকে সেরকম ভাবে ট্রেন করতে হবে। যত দিন যাবে, যত টেকনোলজি ডেভেলপ হবে, সেই টেকনোলজি যে শুধু আমাদের অ্যাস্ট্রোনমিতে হেল্প করবে তা নয়। এই গৌরব প্রতি টেকনিক্যালি একবার করে বলে, সেটা হচ্ছে যে অনেক সময় সেই জিনিসগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফেও কাজে লাগে। তুই ভাবতে পারছিস আমরা যে জিপিএস ইউজ করি সেটা অ্যাস্ট্রোনমিতে ইউজ করা হয়েছিল। আমরা যে সিসিটিভি আমাদের যে এখন ওই যে ডিজিটাল ক্যামেরা যেটা আমরা ইউজ করি, সেটা মানে ইনিশিয়েশন কিন্তু হয়েছিল অ্যাস্ট্রোনমিতে। সুতরাং যত টেকনিক ডেভেলপ হবে, সেই টেকনিক শুধুমাত্র আমাকে মানে আমার কসমস সম্বন্ধে নলেজ দিতে শুধু সেটুকু করেই ক্ষান্ত হবে না, সে আমাদের ডে টু ডে লাইফকে আরো বেশি কি বলবো আরামদায়ক বা আরো কিছু অ্যাডভান্স করে তুলবে, আরো বেশি রিল্যাক্স করে তুলবে। শেষ করবো লাস্ট স্লাইড দিয়ে, পুরো আকাশটাই তোদের, গো ফর ইট, রিসার্চে আয়। আজকে আমার এইটুখানি বলার ছিল। প্রেজেন্টেশন বন্ধ করলাম, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বল।